গল্পের নাম প্রিয়তার প্রহর, সিজন 2। কলমে বৃষ্টি শেখ। সূচনা পর্ব। শালা শুয়োরের বাচ্চা, মেয়ে দেখলেই গোপন অঙ্গ দেখাস, লজ্জা করে না? এখন আবার পালাচ্ছিস? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। জানোয়ার কোথাকার, ভয় পাচ্ছিস কেন? মাঝ রাস্তায় একটি ছেলের পিছনে ছুটতে ছুটতে রাগান্বিত কণ্ঠে বাক্যটি আওড়ালো একটি মেয়ে। একাধারে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠল মেয়েটি। প্রচণ্ড পিপাসা পেল, তৃষ্ণায় তৃষ্ণার্ত হল মুহূর্তেই। থামল না মেয়েটি, যত জোর আছে সবটা দিয়ে ছুট লাগালো ছেলেটির পেছনে পেছনে। বাজার, অফিস পেরিয়ে, কোলাহল পেরিয়ে পাকা রাস্তায় অবস্থান করল তারা। ছেলেটি ছুটে চলেছে, মনে অজানা ভয়, আতঙ্কে বারংবার পিছু ফিরে মেয়েটিকে দেখছে। মনে মনে চাইছে মেয়েটি লুটিয়ে পড়ুক রাস্তায়, আর দৌড়ানোর শক্তি না পাক। কিন্তু মেয়েটি দৌড়াতেই থাকল পিছু পিছু। বেশ কিছুক্ষণ দৌড়ে ছেলেটি হাঁপিয়ে উঠল। টলতে থাকল ছেলেটির পা। ইটের অহর্নিশ চাপে পা মচকে গেল। মুহূর্তেই ছিটকে রাস্তায় পড়ে গেল ছেলেটা। ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল। আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই খপ করে ছেলেটির কলার ধরে টেনে দাঁড় করালো এতক্ষণ পিছনে দৌড়ানো মেয়েটি। মেয়েটির পরনে ছাই রঙের ঢিলেঢালা থ্রি পিস, কোমর ছাড়িয়ে গিয়েছে বেনুনি, নাকে নোস রিং, হাতে চকচকে কালো ঘড়ি। মেয়েটির কপাল বেয়ে শ্বেতজল গড়াচ্ছে, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। ছেলেটির ভ্রুক্ষেপ নেই। পালানোর পন্থা অবলম্বন করতে চাইল সে। মেয়েটি সেই সুযোগ দিল না মোটেই। ঠাস করে কষে চর মারল ছেলেটির বাগালে। তড়িৎ বেগে মাথা হেলে পড়ল ছেলেটির। চুল এলোমেলো হল। বয়স কত ছেলেটার? 25 কি 26? ফিনফিনে রোগা চেহারা, চোখ লাল, পরনে আকাশি টি শার্ট আর কালো প্যান্ট। কোকড়া চুল, গায়ের রং শ্যামলা। নেশা জাতীয় দ্রব্যের জঘন্য গন্ধ বের হচ্ছে শরীর থেকে। মেয়েটি সমস্ত বল প্রয়োগ করেই বোধহয় চরটা মেরেছে। ছেলেটির গালে দাগ বসে গিয়েছে, ঠোঁটের কোণে কেটে গিয়েছে। মেয়েটি নাকের ডগায় জমে থাকা শ্বেত জল ওড়না দ্বারা মুছে নিয়ে দু হাতে ছেলেটির কলার ধরে ঝাঁকালো। তেজি, দৃঢ় কণ্ঠে বলে উঠল, মেয়ে মানুষ দেখলে ক্ষুধার্ত হয়ে পড়িস কেন রে? এত যৌবন জ্বালা তোর? পতিতালয়ে যা জানোয়ার, কুত্তা। ছেলেটি আশপাশে তাকাচ্ছে। মেয়েটি চিৎকার করে উঠল পুনরায়। রাগে ফেটে পড়ছে মেয়েটি, কণ্ঠে ভারী রাগ। ক্ষণে ক্ষণে দাঁতে দাঁত চেপে রাগ নিবারণ করার চেষ্টা করছে। ছেলেটি বলে উঠল, আমি কিছু করি নাই। কিচ্ছু করিসনি। আমাকে দেখে শীষ বাজালি কেন? জিভ দিয়ে ঠোঁট ভিজালি কেন? আর প্যান্টের ওই গোপন স্থানে হাত দিলি কেন কুত্তার বাচ্চা? মেয়ে দেখলে হুঁশ থাকে না তাই না? বাসায় মা বোন নাই তোর? শুয়োর কোথাকার! মেয়েটির এমন চিৎকারে মানুষজন জড়ো হয়ে গিয়েছে। সকলেই গোল করে দাঁড়িয়েছে মাঝ রাস্তায়। ঘটনাটা আগ্রহ নিয়ে দেখতে এসেছে সবাই। গাড়ি চলাচল বন্ধ হয়ে জ্যাম বেঁধে গেল। দর্শকে ভরে উঠল জায়গাটা। সকলের মাঝে আলোচনা চলছে। মেয়েটির এখনো রাগ কমেনি। বল প্রয়োগ করে ছেলেটির চুল সজোরে টেনে দিল সে। ব্যথায় কুকিয়ে উঠল ছেলেটি। সবার উদ্দেশ্যে মেয়েটি বলে উঠল, একে চিনে রাখুন। এই লোকটা আমাকে কুপ্রস্তাব দিয়েছে, খারাপ অঙ্গভঙ্গি দেখিয়েছে। একে কি করা উচিত আপনারাই বলুন। রাস্তাঘাটে আমরা মেয়েরা আজ নিরাপদ নই শুধুমাত্র এদের কারণেই। বাবা মা এজন্যই আমাদের মেয়েদের একা বের হতে দিতে চায় না। এদের জন্যই ভয়ে ভয়ে চলতে হয় আমাদের। কেন আমরা এমন লুকিয়ে চলব কেন?
এদেরকেই সমাজ থেকে তাড়ানো হোক। মেয়েরা নিরাপদে চলাচল করতে পারুক এবার। ঘটনাটি সত্যিই চমৎকার। শ্লীলতাহানি চেষ্টা করতে চাওয়া একটি ছেলেকে মাঝ রাস্তায় এভাবে গালিগালাজ আর মারধর করছে একটি সাধারণ মেয়ে। মেয়েটির চোখে মুখে কাঠিন্যতা, প্রতিবাদ করার মানসিকতা। সকলেই মুগ্ধ হচ্ছে ব্যাপারটাতে। সবাই মেয়েটির কথা শুনে ছেলেটির দিকে তাকাচ্ছে। রাগে গজগজ করতে লাগলো প্রায় সবাই। একজন মহিলা বলে উঠল, এরে এখনই পুলিশে দেওয়া দরকার। মেয়েটি নিঃশব্দে হাসল। ঠোঁটের কোণে তাচ্ছিল্যের ক্রূর হাসি তার। সকলের দিকে চেয়ে বলল, এই লোকটা কি এমন ভুল করেছে বলুন তো আন্টি? কাউকে খুন করেনি, চুরি ডাকাতি করেনি, গায়ে হাতও দেয়নি। এর শাস্তি পুলিশ কি দিবে? 2 দিন জেলে আটকে রাখবে। অতঃপর লোকটার পরিবার এসে অফিসারকে 2000 টাকা দিয়ে একে ছাড়িয়ে নিয়ে যাবে। ব্যাস, কেস ডিসমিস। পুনরায় এই লোকটা একই কাজ করে যাবে। তাহলে কি করবা এরে? ছাইরা তো দেওয়া যাইবই না। মেয়েটি এক হাত পায়ের কাছে এনে শক্ত জুতোটা পা থেকে খুলে ফেলল। ছেলেটির চোখে মুখে এক রাশ ভয় প্রতীয়মান দেখা দিল। পালানোর সুযোগ নেই। সকলেই ঘিরে ধরেছে ওদের। সবাইকে ধাক্কা দিয়ে পালানোর বৃথা চেষ্টা করল না ছেলেটি। হাত জোর করে ক্ষমা চাইল। মেয়েটি কি সে কথা শুনল? উহু। গায়ের সমস্ত বল প্রয়োগ করে ইচ্ছেমতো জুতো পেটা করতে লাগল। ছেলেটির পুরো শরীরে একের পর এক প্রহার করল। অনেকে মেয়েটির এই দুর্দান্ত কাজটি লাইভে দেখালো, কেউ বা পোস্ট করল সোশ্যাল মিডিয়ায়। মেয়েটির রাগ না কমা অবধি প্রহার করতে থাকল। পাশ থেকে আরেকটি মেয়ে বলে উঠল, এই লোকটা আমাকে দেখেও এমন করে। আমি না দেখার ভান করে চলে যাই। প্রহার থামিয়ে মেয়েটি ঠোঁট বাঁকিয়ে হাসল। বলে উঠল, আমি না দেখার ভান করে থাকতে পারি না গো। জ্যাম আর যানজটে পুলিশের জিপও আটকে গিয়েছে। একটি জায়গায় গোলাকার হয়ে দাঁড়িয়ে আছে বহু সংখ্যক মানুষ। অর্ধবয়স্ক পুলিশ এগিয়ে এলেন ঘটনাস্থলে। লোকজন সরিয়ে মেয়েটির সম্মুখে আসলো। একটি ছেলেকে রাস্তায় কাত হয়ে শুয়ে থাকতে দেখল পুলিশ। ব্যথায় ছটফট করছে ছেলেটি। নেতিয়ে গিয়েছে একদম। গায়ে ক্ষতের দাগ স্পষ্ট। পুলিশটি সবার দিকে চেয়ে বললেন, কি হয়েছে এখানে? একটু আগে রেগে থাকা মেয়েটি এখন নির্মল, শান্ত। পুলিশের দিকে তাকিয়ে মুচকি হাসল সে। পুলিশকেই খুঁজছিল মেয়েটা। মেয়েটার হাসিতে ছিল প্রাপ্তি। সালাম দিয়ে সে বলে উঠল, এই লোকটা রাস্তায় মেয়ে দেখলেই নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখায়, শীষ বাজায়, বাজে ভাবে টিজ করে। আমাকে ও করেছিল, তাই মেরেছি। না মারলে এতক্ষণে পালিয়ে যেত। পুলিশকে ডাকলেই তো হতো। এইভাবে রাস্তায় সিনেমা দেখানোর কি প্রয়োজন ছিল? ভিড় বাড়িয়েছেন কেন সবাই? যে যার কাজে যান। প্রয়োজন নেই বলছেন। আমার রাগটা ওর উপর ঝেড়েছি। এখন আপনাদের হাতে তুলে দিচ্ছি। নিয়ে যান ওকে। সকলের সমর্থন ছিল মেয়েটির কথায়। তারাও পুলিশকে উদ্দেশ্য করে বিচার চাইল। 2-1 জন বিচার দিল ছেলেটার বিরুদ্ধে। বয়স্ক পুলিশ ছেলেটাকে উঠিয়ে জিপে বসালো। জিপ স্টার্ট করার পূর্বে মেয়েটি বলে উঠল, আমি রোজ থানায় গিয়ে লোকটাকে দেখে আসব। জিডি করতেও যাব। একে তো আমি দেখে নিব। দুপুরের তীব্র রোদ। গরমে প্রাণ যায় যায় অবস্থা। গলা শুকিয়ে আসছে বারবার। কয়েকদিন আগেই শীত কমেছে, তবুও গরম প্রচুর। মেয়েটি বাড়ি পৌঁছে নির্দিষ্ট ঘরের দরজায় টোকা দিল। ওড়না দিয়ে পুনরায় ললাট মুছে নিল। হাতে তার বাজারের ব্যাগ। হাত ব্যথা করছে ব্যাগ ধরে রাখায়।
মৃদু স্বরে ডেকে উঠল সে। আরহাম, দরজা খোলো। কয়েক সেকেন্ডের মধ্যে দরজা খুলল আরহাম। ছেলেটার মুখে প্রাণবন্ত হাসি, গোলাকার বড় বড় চোখও যেন হেসে উঠল। পলক ঝাপটালো কয়েকবার। প্রিয়তাকে দেখে তার হাত থেকে বাজারের একটা ব্যাগ নিজের দু হাতে নিল আরহাম। প্রিয়তা ঘরে ঢুকে ফ্যানের নিচে বসল, ওড়না সরিয়ে পাশে রাখল। আরহাম বোনের এহেন অবস্থা দেখে পাশেই বসে রইল। এগিয়ে এসে বলল, আন্টি ঘর ভাড়া দিতে বলেছে। প্রিয়তা থমকাল। আজ মাসের 5 তারিখ, এত দ্রুত ঘর ভাড়া কে চায়? স্টুডেন্টদের বাবা মারা চাকরি করে, বেতন পায় 7 তারিখে। প্রিয়তার হাতে সেই টাকা পৌঁছাতে 8 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয়। অনেক গার্ডিয়ান আরও দেরিতে বেতন পায়। প্রিয়তা বাড়ি নেই, এই সুযোগে মহিলা আরহামকে এসে টাকা চাই বলে কথা শুনিয়েছে। প্রিয়তা ফোঁস করে শ্বাস টানল। আরহামের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে উঠল, ওকে দিয়ে দেব। ডিশ বিল নিতেও এসেছিল, আমি বলেছি আপু দিবে। ঠিক আছে, বেতন পেলেই দিয়ে দিব। একদিন টিভিতে ডিশ থাকলে 2 দিন ডিশ থাকে না, 2 দিন আবার ঝিরঝির করে। আসুক ওই বেটা, আগে কয়েকটা কথা শুনি দেব, তারপর টাকা দিব। আর বাড়িওয়ালি যে টাকা চায়, কোন মুখে চায়? ঘরের টিন তো ছিদ্র, বৃষ্টি আসলে হুড়হুড় করে পানি পড়ে, হাড়ি পাতিল মেলে ধরতে হয়, তোশক ভিজে যায়, জুবুথুবু হয়ে বসে থাকতে হয় সারা রাত। আরহাম কিছুই বলল না, তাকিয়ে রইল ক্লান্ত বোনের মুখের দিকে। প্রিয়তা ভ্রু কুঁচকাল। আরহাম আজকাল পিটপিট করে তাকিয়ে থাকে তার দিকে, আর মনে মনে কিছু একটা ভাবে। প্রিয়তা ব্যাগ হাতড়ে 10 টাকার ডেইরি মিল্ক বের করল, আরহামের হাতে গুজে দিল চকলেটটা। আরহামের চোখ মুখ উজ্জ্বল হল। প্রিয়তা বলল, একটু পানি আনো তো, পিপাসা পেয়েছে। লেবুর শরবত বানিয়ে দেই, তুমি পারবে বানাতে? থাক, লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলবে। দরকার নেই, পানি আনো শুধু। আমি পারবো আপু, দাঁড়াও তোমার সামনেই বানিয়ে দেখাই। আরহাম ঘরের কোণে গেল, একটি গ্লাস এনে রাখল প্রিয়তার কাছে। খাটের নিচ থেকে একটা লেবু বের করে বটিও বের করল। মেঝেতে পা মোছার ন্যাকড়া রাখল। প্রিয়তা হাসল মনে মনে। সে নিজেই বলেছিল লেবু কাটতে হলে নিচে কিছু একটা দিয়ে রাখবে, নইলে মেঝে সাদা হয়ে যাবে। আরহাম সেই কথা মনে রেখেছে। ধীরে ধীরে ছেলেটা অতি উৎসাহের সাথে লেবু কাটল। বোনকে দেখাতে চাইল সে পারে এটা, সে আর ছোট নেই। লেবু চিপে রস বের করল আরহাম। জগ থেকে পানি ঢেলে তাতে লবণ দিল। সবটা প্রিয়তা পর্যবেক্ষণ করল সূক্ষ্ম চোখে। ছেলেটাকে আজকাল বড় বড় লাগে। এখন আর তেমন একটা বায়না করে না, প্রিয়তাকে কাজে কর্মে সাহায্য করতে চায়। আরহাম ডাম থেকে বয়াম বের করল। বয়ামে চিনি নেই। প্রিয়তার দিকে তাকালো সে, মুখটা মলিন করে বলল, চিনি তো নাই আপু। কি আর করার, তাহলে লেবু আর লবণ দিয়েই দাও। আরহাম গ্লাসটা এগিয়ে দিল। প্রিয়তা গাল টেনে দিল আরহামের। ঢকঢক করে শরবত পান করল। তৃপ্তিতে মুখে হাসি ফুটল প্রিয়তার। ভাইয়ের এহেন যত্নে নিজেকে পরিপূর্ণ মনে করল। শরবতটুকু খাওয়া শেষ হলে আরহাম গ্লাসটা নিচে রেখে বলল, আপু জানো কি হয়েছে? কি হয়েছে? তিহা আপু নাকি বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। সে কি? এসব কে বলল তোমায়? তিহা আপুকে পাওয়া যাচ্ছে না। খালা কান্নাকাটি করছিল, আমি গিয়ে দেখলাম সবাই কি সব বলছে। বাড়িওয়ালি আন্টি বলল যে তিহা আপু নাকি বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। একটা ছেলে নাকি বাড়ির সামনে এসে ঘুরঘুর করত।
তিহা আপু নাকি কথা বলতো? অবাক হলো প্রিয়তা। না জেনে এসব কথা রটার জন্য দুঃখও পেল। তারপর বলল, এসব কথা কাউকে বলার দরকার নেই। তিহা ভালো মেয়ে, ওর সম্পর্কে এসব বলবে না। বয়ফ্রেন্ডের সাথে চলে যাওয়া কি খারাপ আপু? দেখিও, আমিও একদিন গার্লফ্রেন্ডের সাথে চলে যাব। প্রিয়তা হকচকিয়ে গেল, হাসি পেল খুব। এই ছেলেটা বলে কি? ওর বয়স তো মাত্র 5। এখনই গার্লফ্রেন্ডের সাথে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে আরহাম। ততক্ষণাৎ প্রশ্ন করল প্রিয়তা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে তুমি বোঝো? বুঝি তো। বয় মানে বালক আর ফ্রেন্ড মানে বন্ধু, দুটো মিলিয়ে হলো ছেলে বন্ধু। আর গার্লফ্রেন্ড মানে বালিকা বন্ধু। আচ্ছা জানো দেখছি। তা তুমি পালাবে কেন? তুমি তো আমাকে সময় দাও না। সারাদিন একা একা ভালো লাগে না বাড়িতে, তাই তো বন্ধুর সাথে ঘুরতে যাব, আবার ফিরেও আসব। এসব কথা আর যেন না শুনি। তোমারও তো বয়ফ্রেন্ড আছে। মানে? কে? তন্ময় ভাইয়া। আর কি? প্রহর ভাইয়াও তো তোমার বালক বন্ধু। নত মুখে কথাটা বলল আরহাম। প্রিয়তা থমকালো কিছু সময়ের জন্য। হৃদয়ে তোলপাড় শুরু হলো। প্রহর, প্রিয়তার প্রহর। কতদিন এই নামের মানুষটার থেকে দূরে আছে প্রিয়তা। প্রহরের খবরটাও নেয় না সে। কোথায় আছে প্রহর? কেমনই বা আছে? কি করছে এখন? আচ্ছা, প্রহরের কি মনে পড়ে প্রিয়তার কথা? এখনো কি অস্থির অস্থির লাগে প্রিয়তার জন্য? প্রিয়তার জন্য পরাণ পুড়ে না প্রহরের? যন্ত্রণা হয় না বুকে? নাকি বিয়ে করে ছেলেটা সুখেই আছে? ভুলে গিয়েছে তথাকথিত বন্ধুকে? এই যে প্রিয়তার মনে যে ভাঙন সৃষ্টি হয়েছে, প্রতিক্ষণ যে দহনে জলে একাকার হয়ে যায় প্রিয়তা, এটা কি প্রহরের সাথেও হয়? জানতে ইচ্ছে হয় প্রিয়তার, দেখতে ইচ্ছে হয় পুলিশম্যানকে, কিন্তু উপায় নেই। দূরত্ব এখন মাইল মাইল। সিলেট শহর ছেড়ে এখন ঢাকায় এসেছে তারা। সিলেটের মানুষ বলতে শুধু তন্ময়ের সাথেই যোগাযোগ আছে প্রিয়তার। নিজের সিমটাও সে বদলে ফেলেছে। অতীত মুছে ফেলতে চেয়েছে অনবরত, কিন্তু পেরেছে কি? সেই 3 ভবন বিশিষ্ট বাড়ি, বাড়ির সাথের মাঠ, খোলামেলা পরিষ্কার ছাদ, আর সেই বাড়ির বাড়িওয়ালার ছেলে। এদের কি ভুলতে পারবে প্রিয়তা? কখনোই না। তানিয়ার ঘুম ভেঙেছে 9টায়। গতকাল থানায় ছোটখাটো একটা কেস এসেছে, সেই বিষয়টা নিয়েই ঘাটাঘাটি করছে তানিয়া। ল্যাপটপটা বিরক্তির সাথে খুলল সে। ভিকটিমের ডিটেইলস সব রেখেছিল ল্যাপটপে, সেসব যাচাই বাছাই করতে হবে। তানিয়া চশমা আটকে নিল চোখে, পুনরায় হাই তুলল। গতকাল রাতে ঘুমে ঢুলতে ঢুলতে ইনফরমেশনগুলো কালেক্ট করেছিল তানিয়া। ল্যাপটপ অন করে কোনো ডিটেইলস দেখতে না পেয়ে ললাটে ভাঁজ পড়ল। বিস্ময়ে হা হয়ে গেল তানিয়ার মুখ। দ্রুত খটখট শব্দে টাইপিং করে তথ্য খোঁজার চেষ্টা করল। কোথাও তথ্যগুলো নেই। তানিয়ার ভারী মন খারাপ হলো। রাত জেগে সবটা কালেক্ট করল, আর এখন সেসব নেই। তানিয়া সেভ করেছিল তো? কনফিউজ হলো তানিয়া। এ সময় ইহানের কথাটা সর্বপ্রথম মনে পড়ল তার। বালিশের নিচ থেকে মুঠো ফোন হাতে নিল তানিয়া। নির্দিষ্ট নম্বরে ডায়াল করল। 2 বার রিং বাজার পরই কল ধরল ইহান। তানিয়া সালাম জানালো, জিজ্ঞেস করল, কি করছেন আপনি? ইহান হাঁচি দিল। তার এক হাতে ময়দা লেগে আছে, অপর হাতে থুন্তি ধরে আছে। ঘাড় বাঁকিয়ে ফোনটা কাঁধে রেখে কানে চেপে ধরল ইহান। পুনরায় হাঁচি দিল, রক্তিম নাক ডলে দিল। বলল, রান্না করছি, রুটি আর ডিম ভাজা।
আপনার সর্দি লেগেছে নাকি? হ্যাঁ, একটু লেগেছে। একটু তো মনে হচ্ছে না। নাকে পলিথিন বেঁধে রাখুন। ইয়াক, এসব কি কথা তানিয়া? ফোন রাখো। ফাজিল মেয়ে। আজে বাজে কথা। আরে শুনুন, মজা করেছি। সর্দি তো মনে হচ্ছে ভালোই লেগেছে। ঔষধ খেয়েছেন? হ্যাঁ, একটু বেশি। ওয়েদার চেঞ্জ হয়েছে সেজন্য। রান্না হলেই খেয়ে নিব। আপনি ফ্রি আছেন? মানে কথা বলতে সমস্যা নেই তো? এই রান্নাটা হলেই ফ্রি আছি। দেখা করতে পারবেন একটু? ইহান ভরকাল। এই মেয়েটার থেকে যতই দূরে থাকতে চায় মেয়েটা ততই কাছে আসার বায়না ধরে। অপ্রস্তুত করে ইহানকে। মেয়েটা রোজ ফোন করে খবর নিচ্ছে। হুটহাট বাড়ি চলে আসে সমস্যা সমাধান করতে। বন্ধুত্বটা বলতে গেলে তানিয়াই টিকিয়ে রেখেছে। শুষ্ক ওষ্ঠদয় জিভ দ্বারা ভিজিয়ে নিয়ে ইহান বলল, কেন? আমার ল্যাপটপের কিছু ইনফরমেশন রিকভার করতে হবে। কি করে ডিলিট হলো বুঝতে পারছি না। আশেপাশে টেকনোলজি সার্ভিসের তো অভাব নেই। আমাকে বলছো কেন? পুলিশ স্টেশনেও তো এসবের জন্য দক্ষ অফিসার আছো। আপনার কি আমার সাথে দেখা করতে সমস্যা আছে? ধুরর, তা নয়। আমি এই কেসটা নিয়ে কারো সাথে আলোচনা করিনি। আপনি তো সব দায় আমাকে দিয়ে রেখেছেন। আপনাকেই রিকভার করতে হবে। বাড়িতে আছি। আমি আসছি তাহলে। আপনি বাড়িতেই থাকুন। আচ্ছা। প্রহর থানায় বসে আছে নির্বিকার চিত্তে। ফাইলগুলো উল্টে পাল্টে দেখছে। ইহান অন্য থানাতে ট্রান্সফার হতে চেয়েছিল। অফার পেয়েছিল বড় অফিসারের কাছ থেকে। কিন্তু ইহানকে অনেক জোর জবরদস্তি করে সিলেটের থানায় রেখে এখানে ট্রান্সফার হয়েছে প্রহর। ইহানের পরিবর্তে প্রহর নিজে চলে এসেছে ঢাকায়। তানিয়া আর ইহান আছে সিলেটে। তানিয়া আর ইহানের সাথে প্রায় যোগাযোগ হয় প্রহরের। 2-3 মাস পর আবার সিলেটে ফিরবে প্রহর। নির্দিষ্ট সময়ের জন্য এসেছিল এখানে। প্রহর ফিরতে চায়নি। ইহান আর তানিয়া অনুরোধ করেছে অনেকবার। প্রিয়তা চলে যাওয়ার পর ওরাই প্রহরের পাশে ছিল। তাই ওদের অনুরোধ রাখতে হবে। একই থানায় থাকতে চাইছে 3 জন। অগত্যা রাজি হয়ে 2-3 মাস পরে ফিরবে বলে কথা দিয়েছে প্রহর। এজন্য দরখাস্ত জমা দিয়েছে উপরমহলের অফিসারের কাছে। প্রহর ফোন বের করল। প্রিয়তার নম্বরে ডায়াল করল। প্রত্যেকবারের মতো এবার ও সিম বন্ধ দেখালো। ওপাশ থেকে নারী কণ্ঠে কেউ বলে উঠল, এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে। হতাশায় ভূগোল প্রহর। গত 4 মাসে একই নম্বরে লাগাতার কল দিয়ে যাচ্ছে সে। একটা দিন ও সিমটা অন পায়নি। প্রিয়তা যে প্রহরের জন্যই সিম কার্ড খুলে রেখেছে এটা প্রহর বুঝে। তবুও রোজ কয়েকবার করে কল করে নম্বরে। যদি প্রিয়তা সিম অন করে, ফোন ধরে। মেয়েটাকে বড্ড মিস করে প্রহর। খুঁজে বের করার উপায় নেই। যাওয়ার আগে মেয়েটা একটা চিঠি লিখে সেথায় বলেছিল, আমাকে খুঁজবেন না প্লিজ। আমার কসম, আমাকে দূরে থাকতে দিন। আমরা হারাইনি, স্বেচ্ছায় চলে যাচ্ছি। তাই খুঁজবেন না আমায়। আরও অনেক কথাই বলেছিল। সেসব মনে করতে চায় না প্রহর। ভাবতে চায় না। ঢাকার একটি বড় কসমেটিক্সের দোকানে সেলসম্যানের কাজ করে প্রিয়তা। দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত সেখানেই কাজ করে। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত ভার্সিটিতে থাকে প্রিয়তা। এরপর 2টা পর্যন্ত টিউশন করায়। 8টায় ফিরে 9টা থেকে পাড়ার কয়েকটা বাচ্চাকে পড়ায়। ব্যস্ততায় কাটে সারাদিন। আরহামকে সময় দিতে পারে না বলে প্রায়শই অভিমান করে বসে থাকে আরহাম। আবার মাঝে মাঝে ছেলেটা বুঝতে পারে এত পরিশ্রমের কারণ।
এখানকার একটা ভার্সিটিতে নতুন বছরে ভর্তি হয়েছে প্রিয়তা। দুদিন পর পর ভার্সিটিতে যায়। আরহামকেও শিশু শ্রেণীতে ভর্তি করেছে। রাতে বাড়ি ফিরে দুই ভাই বোন খেয়ে পড়তে বসে। এটাই মূলত প্রিয়তার রুটিন। রোজ একই নিয়মে চলছে সে। আজ দুপুরে দোকান থেকে ফেরার পথে প্রিয়তা থানার পথটা ধরল। জিডি করা দরকার দ্রুত। থানায় একবার না গেলেই নয়। প্রিয়তা ভিন্ন পথ ধরল। কিছুটা সময় নিয়ে থানায় পৌঁছাল। থানার সামনে দুজন কনস্টেবল দাঁড়ানো। প্রিয়তা তাদের সালাম গিয়ে ভিতরে ঢুকল। অফিসার নাকি মাত্র লাঞ্চ করতে বসেছে। আধ ঘন্টা বসতে হবে। প্রিয়তা বসল বাইরের একটা বেঞ্চে। সকালে রান্নাবান্না করে দোকানে যেতে হয় বলে ঘুম তেমন হয় না প্রিয়তার। ভেবেছিল বাড়ি গিয়ে আজ একটু ঘুমোবে, কিন্তু অফিসার ব্যস্ত জেনে রাগ হলো খানিক। বসে রইল সেখানেই। ঘড়িতে তখন 12:35। প্রিয়তা ভাবল ঘুমোবে, কিন্তু তা আর হলো না। থানায় কেউ এসেছে জেনে অফিসার নাকি লাঞ্চ শেষ করে ফেলেছে দ্রুত। প্রিয়তার রাগ গায়েব হল। পুলিশটার বিবেক আছে বুঝতে পেরে ভালো লাগলো। পা বাড়িয়ে অফিসারের ডেস্কে পৌঁছালো প্রিয়তা। ভিতরে ঢোকার অনুমতি চাইল। স্যার, আসতে পারি? গম্ভীর পুরুষালী কণ্ঠে ভেতর থেকে উত্তর এলো, আসুন। প্রিয়তা কেবিনে প্রবেশ করল। মাথা উঁচু করল। অফিসারের দিকে তাকিয়ে বিস্ময় বিমূঢ় হল প্রিয়তা। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল কয়েক পল। ব্লু রঙের শার্ট পরিহিত লোকটা। গায়ের রং উজ্জ্বল। সেই একই রকম সৌন্দর্য। নেইমপ্লেটে দেওয়া পরিচিত নাম। আজ কতগুলো দিন পর মানুষটাকে সামনাসামনি দেখল প্রিয়তা। অনেক দিন পর। পরিচিত কণ্ঠ শুনতে পেল বহুদিন পর। প্রিয়তার চোখের কার্নিশ অশ্রুতে ভরে গেল। ওষ্ঠদয় কাঁপতে লাগল। জোয়ার বইল হৃদয়ে। পা দুটো টলতে লাগল। অস্থির ঠেকল প্রিয়তার। প্রিয় মানুষের সামনে আসায় ছটফটানি শুরু হল। ঘন ঘন শ্বাস ফেলে প্রিয়তা এগিয়ে এলো। প্রহর নির্বিকার। গম্ভীর স্বরে বলে উঠল, বসুন। প্রিয়তা চেয়ারটা টেনে বসল। কণ্ঠে তার জোরতা। সম্মুখে বসে থাকা মানুষটাকে দেখে অন্তরাত্মা জুড়াল প্রিয়তার। বলতে পারল না সেসব। প্রহর তাকিয়ে রইল প্রিয়তার দিকে। প্রহরের এমন একটা মুহূর্ত নেই যে মুহূর্তে প্রিয়তার কথা মনে পড়েনি। প্রিয়তাকে দেখে হৃদয় কাননে পুষ্প সতেজ হল প্রহরের। প্রেমের উত্তাপে জলে যাওয়া বুক শীতল হল খানিক। তীক্ষ্ণ চোখ দ্বারা পর্যবেক্ষণ করল প্রিয়তাকে। প্রিয়তার পরনে কালো রঙের কামিজ। চুল এখন পিঠ ছাড়িয়ে কোমর ছড়িয়ে পড়েছে। প্রিয়তার আদল বদলেছে। খানিক ওজন এসেছে শরীরে। গুলু গুলু লাগছে মেয়েটাকে। মায়া মায়া নজরে এপাশ ওপাশ তাকালে বুকটা ধক করে উঠছে প্রহরের। পুলিশ ইউনিফর্মের নিকটে অনুভূতি অগোচরেই রইল। জিজ্ঞেস করল, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? প্রিয়তার নত মুখশ্রী। দুরু দুরু করছে বুক। তৃষ্ণা পাচ্ছে ভীষণ। অভিযোগ ও অহমিকায় তেতে উঠছে সর্বাঙ্গ। ওষ্ঠদয় শুষ্ক হয়ে আসছে। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করল প্রিয়তা। তারপর বলল, ইন্সপেক্টর সাহেব, গতকাল দুপুরে একটি ছেলেকে ধরে এনেছেন আপনারা। উনার নামে আমি জিডি করতে এসেছি। আমি রাস্তায় উনাকে ধরিয়ে দিয়েছিলাম। প্রহর কলমের ঝুড়ি থেকে কলম বের করল। ডেস্কে রাখা খাতার ভালো পৃষ্ঠা বের করে কিছু লিখল। পুনরায় লেখার ভঙ্গি করে প্রিয়তার পানে তাকিয়ে বলল, আপনার নাম? প্রিয়তা। আইডি কার্ডের নাম অনুযায়ী পুরোটাই বলুন। প্রিয়তা হোসাইন। ঠিকানা? সাভার, 20 মাইল। বয়স? 20।
ম্যারিটাল স্ট্যাটাস, আনম্যারিড, ফোন নম্বর, এটা দিতেই হবে। জিডি করতে হলে অবশ্যই দিতে হবে। 019, ল্যাপটপে টেক্সট করতে হবে। দুর্ভাগ্যবশত ল্যাপটপ কাজ করছে না। ঠিক করতে একটু সময় লাগবে। আপনাকে একটু বসতে হবে। বাইরে গিয়ে বসুন। প্রিয়তা উঠে দাঁড়ালো। সালাম দিয়ে পা বাড়াল। মস্তিষ্ক বলে উঠল, চলে যা প্রিয়তা, পুরনো ক্ষত আর তাজা করিস না। শুকিয়ে যাওয়া ক্ষত খুঁচিয়ে রক্ত বের করিস না। অপর দিকে মন বলল, থেকে যা এখানে। জিডি শেষ হলেই যাস। জেনে যা প্রহর কেমন আছে, সংসারই বা কেমন চলছে তার। প্রিয়তা বেঞ্চে বসে রইল। মনে উত্তেজনার উপস্থিতি টের পেল। চঞ্চলতা বৃদ্ধি পেল যেন। ছটফট করতে লাগলো শরীর। খানিক সময় যেতেই প্রহর বেরিয়ে এলো পুলিশের পোশাক ছেড়ে। প্রিয়তা অবাক হলো ভীষণ। ডিউটিতে থাকাকালীন লোকটা ইউনিফর্ম খুলল কেন? প্রহর সম্মুখে এসে দাঁড়ালো। উঠে দাঁড়ালো প্রিয়তা। দূরত্ব কমিয়ে প্রহর ফিসফিস করে বলে উঠল, আমার সাথে চলুন প্রিয়তা। প্রিয়তার কণ্ঠ কাঁপছে। তেজ আর রাগ বেড়ে যাচ্ছে। হু হু করে শীতল প্রবাহ বইছে হৃদয়ে। লোকটার কণ্ঠ এত সুন্দর কেন? প্রিয়তার কঠিন চাহনি, দৃঢ় অবয়ব। অকপটে সে বলে উঠল, আমি আপনার সাথে কেন যাব? কোথায় বা যাব? আশ্চর্য! আমি কোথাও যাব না। আপনি আমার সাথে যাবেন। প্রহরের কঠিন চাহনি, ধারালো উজ্জ্বল চোখ, কণ্ঠে উত্তেজনা, রাগান্বিত মুখশ্রী। ললাটের রগ ফুলে উঠেছে। থুতনির নিচের টোলটাকে সুন্দর লাগছে। ভয়ঙ্কর এই প্রহরকে ভয় লাগছে না প্রিয়তার। সে বলে উঠল, আমি কোথাও যাব না। সেদিন আপনি যে কাজটা করতে পারেননি সেই কাজটা আমি করতে বাধ্য হব প্রিয়। চলুন আমার সাথে। প্রিয়তা ভীতিগ্রস্ত চোখে তাকালো। লোকটা কি সেই ঘটনা এবার নিজের হাতে ঘটাতে চাইছে? তিক্ত ঘটনার সম্মুখীন করতে চাইছে তাকই? বিভীষিকার অন্তজালে পুড়িয়ে ফেলতে চাইছে? নাকি অনুতপ্তে দগ্ধ করতে চাইছে? প্রহর এগিয়ে গেল সামনের দিকে, থানার বাইরে। প্রিয়তার বক্ষ পিঞ্জরে ক্রমান্বয়ে ধকধক করে উঠল। প্রহর তাকে কি বলবে? কোথায় ইবা যেতে বলছে এখন? কিচ্ছু জানে না প্রিয়তা। জানতে চায়ও না। কিন্তু কি করবে? কিভাবে প্রহরকে এড়িয়ে চলে যাবে? প্রিয়তা পেছনেই হাঁটতে লাগল। প্রহরের গাড়ি দাঁড় করানো রাস্তায়। প্রিয়তাকে বসতে বলল ফ্রন্ট সিটে। প্রিয়তা তাতে নারাজ। শুনতে চাইছে না কোনো বাক্য। পাড়ার সকলে বলে প্রিয়তা খিটখিটে স্বভাবের মেয়ে। পাশাপাশি পরিপক্ক, বুঝদার, পরিশ্রমী, ধৈর্যশীল, দায়িত্বশীল আর ভীষণ চটপটে। এইসব গুণ প্রহর সামনে আসায় কেমন মিলিয়ে যাচ্ছে। প্রিয়তার কেমন ভয় লাগছে। কথা বলতে পারছে না। বিষয়টাতে প্রচণ্ড বিরক্ত বোধ করল প্রিয়তা। নিজের উপর রাগ হল ভীষণ। প্রিয়তার নড়চড় না দেখে প্রহর চোখ পাকিয়ে বলল, রাস্তায় সিন ক্রিয়েট করবেন না প্রিয়তা। আমার আপনার সাথে অনেক কথা আছে। আপনি না গেলে আমি তাই করব যা আপনি 4 মাস আগে করার চেষ্টা করেছিলে। আই সিউর। দুবার ভাবব না আমি। প্রিয়তা দমে গেল। স্বাভাবিকভাবে উঠে বসল গাড়ির ফ্রন্ট সিটে। শো শো করে ব্যস্ত শহর দিয়ে গাড়িটি চলতে লাগল। এতদিন পর প্রিয় মানুষের পাশে বসে থাকার অনুভূতি কেমন হওয়া উচিত? নিজেকে প্রশ্ন করল প্রিয়তা। মন কোনো উত্তর দিল না। মস্তিষ্ক কোনো জবাব দিল না। প্রহর আর প্রিয়তা একটি বাড়ির সামনে এসে থেমেছে। দ্রুত গাড়ি থেকে নামল প্রিয়তা। আশপাশ পর্যবেক্ষণ করল। প্রহর গাড়িটি লক করে বাড়িটিতে প্রবেশ করল।
পিছু পিছু প্রিয়তা ঢুকল বাড়িটাতে। বাড়িটির রং ধবধবে সাদা। 3টে রুম, ওয়াশরুম আর ছাদ ছাড়া বাকি তেমন কিছুই নেই। বাড়িটি পরিপাটি করে সাজানো। পারফিউমের ঘ্রাণ ছড়িয়ে আছে সর্বত্রে। প্রিয়তাকে বসতে বলল প্রহর। ঘড়িতে সময় দেখে প্রিয়তার মুখোমুখি সোফাতে বসল। নরম কণ্ঠে জিজ্ঞেস করল, আরহাম কেমন আছে প্রিয়তা? প্রিয়তা মাথা উঁচু করে চাইল। প্রহরের চোখে আরহামের প্রতি ভালোবাসা লক্ষ্য করল প্রিয়তা। অন্তঃস্থলে ঝড়ের মাত্রা বৃদ্ধি পেল। সাবলীল কণ্ঠে বলল, ভালো আছে। আরহাম আমার কথা জিজ্ঞেস করে না? করে তো। আমি তো জানতাম না আপনি এখানে এসেছেন, নইলে নিয়ে আসতাম। আমি এখানে আছি জানলে আপনি এ শহর ছেড়েই চলে যেতেন। আরহামকে এখানে আনা তো অনেক দূরের কথা। তেমনটা নয়। তেমনটাই। আপনি আমার দেওয়া কথাটা রাখেননি। আমি বলেছিলাম আমাকে না খুঁজতে, কিন্তু আপনি ঠিকই খুঁজতে খুঁজতে এখানে এই এলাকায় চলে এসেছেন। আমাকে আর কত ছোট করবেন প্রিয়তা? কত অপমান করবেন? আমি আপনাদের খুঁজতে খুঁজতে এখানে আসিনি। আপনারা চলে আসার পরও বাড়িতে আমি থাকতে পারিনি। সর্বক্ষণ আপনাদের স্মৃতি ভেসে উঠত। আপনাদের সাথে কাটানো মুহূর্ত ক্রমাগত আঘাত করত। আমার সবকিছু বিষাক্ত লাগতে শুরু করেছিল সে সময়। তাই ইহানের পরিবর্তে কাজের সূত্রে আমি এখানে ট্রান্সফার হয়ে এসেছি। এখানে এসেছি শুধু কাজের জন্যেই। আমার ভাবনাতেই ছিল না আপনি এত দূর আসবেন, আর আপনাকে আমি খুঁজে পাব। আচ্ছা বেশ, আমাকে এখানে কেন এনেছেন? আপনাকে জানতে। আমার অনেক প্রশ্ন, অনেক কথা জমে আছে প্রিয়তা। কেন সেদিন চলে এসেছিলেন আমায় না বলে? মাকে বলে এলেন, অথচ আমাকে জানানোর প্রয়োজন বোধ করলেন না। আর চিঠিতে কি লিখেছিলেন? লিখেছিলেন আমাদের সাথে আর যোগাযোগ রাখতে চান না। আমি যেন আরহামের কেসটা নিয়ে তদন্ত না করি, না ভাবি। সবকিছু যেন ভুলে যাই। আপনি জানেন আমি এখনো ওই শত্রুকে ধরতে পারিনি। আপনার দেয়া কথার খেলাপ করতে পারিনি। কেন এমনটা করলেন প্রিয়? শেষের কথাটুকু বড্ড নরম শোনাল। প্রিয়তা উঠে দাঁড়ালো। থাই গ্লাস সরিয়ে দিল। আকাশ হলুদাভ বর্ণে ধারণ করেছে। সূর্য উত্তাপ ছড়াচ্ছে। প্রিয়তা সেদিকে তাকিয়ে বলে উঠল, ওখানে আমাদের শত্রুর অভাব নেই। সহজ সরল আর নিরাপদ জীবন পেতেই আমরা ওখান থেকে চলে এসেছি। আপনার শত্রুরা আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিল। এছাড়া তিক্ত ঘটনাগুলো এমন ভাবে জড়িয়ে গিয়েছিল সে বাঁচার উপায় ছিল না। জীবনের কষাঘাতে জর্জরিত হয়ে আমি বিপর্যস্ত। অপমানে শরীর বিষিয়ে গিয়েছে আমার। একটু সুখের আশায় ছটফট করেছি অনবরত। দেখুন ওখান থেকে চলে এসে আমরা ভালো আছি, খুব ভালো আছি। এখানে ক্ষণে ক্ষণে আক্রমণের শিকার হবার ভয় নেই, পিছুটান নেই। প্রহরের বুকে তোলপাড়। ফ্যাকাশে মুখ করে বলে ওঠে, একবারও ভাবলেন না আরহামকে এভাবে লুকিয়ে নিয়ে গেলে আমার কেমন লাগবে? আমি যে ওকে ভালোবাসি প্রিয়। আমারও কষ্ট হয়, জানি। কিছুই করার ছিল না। সেসব বাদ দিন। লীরা আপু কোথায়? দেখতে পাচ্ছি না কেন? লীরার কি এখানে থাকার কথা ছিল? গম্ভীর হল প্রহর। আপনাদের বিয়ে হয়নি। আপু কি ইংল্যান্ডে চলে গিয়েছে? হাসে প্রহর। হাসি পায় ভীষণ। জলে ওঠে শরীর। দীর্ঘশ্বাস ফেলে প্যান্টের পকেটে 2 হাত গুজে বলে,
আপনি বড্ড বোকা প্রিয়তা, খুব বোকা। আপনি সবই বোঝেন, অথচ মন বোঝেন না। মায়ের কথা শুনে আপনি ভেবে নিলেন আমার আর লীরার বিয়ে হবে। কিন্তু একবার ও জানতে চাইলেন না আমি এতে রাজি আছি কিনা, কিংবা লীরা এই বিষয়ে রাজি কিনা। সবটা নিজেই বুঝে নিলেন, নিজেই কষ্ট পেলেন। আরে লীরা বাংলাদেশের কালচারে একদম অভ্যস্ত নয়। লীরা মেয়েটা ভ্রমণপ্রেমী। ইউরোপ, আমেরিকা, ইউএস, ইংল্যান্ড, মালয়েশিয়া, নিউজিল্যান্ড সব জায়গায় ঘুরে বেড়ায়। আব্বুর কথা শুনে লীরা বাংলাদেশে ঘুরতে এসেছিল। এখানকার সুন্দর সুন্দর জায়গার ছবি তোলার জন্য এসেছিল। প্রিয়তা লীরা ফ্রান্সের একটি ছেলের সাথে লিভ ইনে আছে। সব ঠিকঠাক থাকলে ওই ছেলেটাকেই ও বিয়ে করবে। ওর বাবা মা আর আমার বাবা মা বিয়ে নিয়ে আলোচনায় বসেছিল। লীরা এতে সাফ সাফ না জানিয়ে দিয়েছে। বাঙালি ছেলে ওর পছন্দ নয় তেমন। আমিও মানতে পারিনি এই বিয়ের ব্যাপারটা। আমিও রাজি হইনি। সব ছেড়ে এখানে চলে এসেছি। তার মানে আপনি বিয়ে করেননি? প্রিয়তার কণ্ঠে বিস্ময়। না, করিনি। আমার মা আপনাকে অনেক কথা শুনিয়েছে তাই না? আমার এখানে চলে আসার অন্যতম কারণ এটা। মায়ের সাথে আমার মনোমালিন্য চলছে। মা যা করেছে তারপর আমি ওখানে থাকতে চাইছি না। দেখুন আমি আর ভাবতে চাই না সেসব। আমার কোনো পিছুটান নেই, কারো প্রতি রাগ নেই, অভিযোগ অভিমান কিচ্ছু নেই। আপনিও আর ভাববেন না ওসব নেই। সবটা ভুলে ভালো থাকুন। আমাকে বাড়ি ফিরতে হবে। যেতে দিন। আরহামকে একটাবার আমার সাথে দেখা করতে দিবেন প্রিয়তা। ওর রক্ত মাখা মুখটা দেখার পর ওর সুস্থ শরীরটা আমি আর দেখতে পাইনি। আমায় ওকে দেখতে দেবেন। প্রহরের কণ্ঠে কেমন একটা আকুতি বুঝতে পেরে প্রিয়তা বলে, সারাদিন ও বাসায় একা থাকে। যাবেন সময় করে। আসছি। প্রিয়তা পা বাড়ায়। পিছু থেকে প্রহর বলে ওঠে, আমি জানি আপনি আমায় ভালোবাসেন প্রিয়তা। তাহলে 4টা মাস কিভাবে আমার থেকে দূরে থাকলেন? জানি না আমি। সত্যিই জানি না। আমাদের মাঝে থাকা দূরত্বই আমাদের আরও কাছে এনে দিয়েছে প্রিয়তা। আমি উপলব্ধি করতে পেরেছি আমি আপনাকে ভালোবাসি। বিরহের অনলে আমিও কষ্ট পাচ্ছি। প্রেমের উত্তাপে আমিও প্রতিনিয়ত জলে পুড়ে ছারখার হচ্ছি। আপনি বুঝতে পারছেন না, নাকি বুঝতে চাইছেন না? আমি আপনাকে খুন করতে গিয়েছিলাম। এসব জেনে বুঝেও কেন? পিছু ফিরে প্রিয়তা প্রশ্নের উত্তরের অপেক্ষা করে। প্রহর বলে ওঠে, সেই পরিস্থিতিতে আমি থাকলে আমিও তাই করতাম। শুধুমাত্র আমার জন্যই আরহামের অমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার জন্য প্রতিনিয়ত আপনারা বিপদে পড়েছেন। আরহাম মৃত্যুর সাথে লড়াই করছিল আমার জন্যই। ছেলেটার বাঁচার কোনো নিশ্চয়তাই ছিল না। আপনি আপনার ভাইকে খুব ভালোবাসেন প্রিয়তা। আরহামের জন্য সব করতে পারেন। সে সময় আপনি বুঝতে পারেননি আপনার কি করা উচিত। মাথা ঠিক ছিল না আপনার। তাই তো আমায় মারতে এসেছিলেন। যার জন্য আপনার ভাই এত কষ্ট পাচ্ছে তাকে সরিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। আপনি আমার পিছনে থাকা আমার শত্রুকে শুট করেছিলেন। আমি ভেবেছিলাম সেদিনটাই আমার বেঁচে থাকার শেষ দিন হবে। কিন্তু আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন। পারেননি আমাকে মেরে ফেলতে। আমাকে শুট করেননি আপনি, করেছিলেন অন্য কাউকে। ভালোবাসার মানুষকে মেরে ফেলার ক্ষমতা আমার প্রিয়র নেই। তানিয়া অটোতে বসেছে। তার কোলে ল্যাপটপ। দ্রুত গতিতে চলছে অটো। তানিয়ার চুলগুলো উড়ছে। তার গায়ে হালকা গোলাপি রঙের সুতির শাড়ি। শাড়িটাকেই আজকাল প্রধান পোশাক হিসেবে পরিধান করে তানিয়া। ভালো লাগে গায়ে শাড়ি জোড়াতে। আঁচলটা টেনে তানিয়া বসে রইল অটোতে।
খানিকক্ষণ বাদে মুঠোফোন বেজে উঠল। ঈশান স্যার লেখাটি দেখে ফোনটা ধরল তানিয়া। ফোনটা কানে ধরতেই ওপাশ থেকে ইহান শান্ত কণ্ঠে বলে উঠল, বাড়িতে আসতে হবে না তানিয়া। আমি বাড়িতে থাকব না। মানে কি? কোথায় আপনি? থাকবেন না কেন বাড়িতে? আমি গাজীপুর যাচ্ছি, বের হচ্ছি। হঠাৎ? আন্টি আঙ্কেল ঠিক আছে। আব্বা মারা গিয়েছে তানিয়া। একটু আগে খবর পেয়েছি। উক্ত কথাটুকু বলতে বোধহয় কণ্ঠ কাঁপল ইহানের। তানিয়া আঁতকে উঠল। এই মুহূর্তে এমন শোক সংবাদ শোনার জন্য মোটেই প্রস্তুত ছিল না সে। ইহান তার আব্বাকে প্রচণ্ড ভালোবাসে। ছোটবেলা থেকেই বাবার ন্যায়টা ইহান। সবসময় থানার মজলিসে আব্বার গল্প করে ইহান। সেই আব্বার মৃত্যু হয়েছে। এমন মুহূর্তে ইহানকে কি বলে সান্ত্বনা দিবে বুঝল না তানিয়া। মলিন মুখে বলল, আপনি বাড়ির সামনেই দাঁড়ান, আমি আসছি। আপনার সাথে যাব। তানিয়া, থাকো, প্লিজ, না করবেন না, আমি আসছি। এজা ফ্রেন্ড, আমি আপনার সাথে থাকতে চাই, প্লিজ। ফোন কাটল ইহান। তানিয়া পৌঁছালো 15 মিনিট বাদে। অটো ভাড়া দিয়ে শাড়ির কুচি ধরে দৌড় লাগাল। হন্তদন্ত হয়ে ইহানের বাড়ির সদর দরজা পার হল। ইহানকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে স্বস্তি পেল তানিয়া। দ্রুত বেগে ইহানের সম্মুখ এসে দাঁড়াল। ইহান স্থির, সাবলীল। কাঠিন্যতা নেই চোখে মুখে, উদাস মনোভাব। তানিয়াকে দেখে সামনের দিকে পা বাড়াল সে। তানিয়া তাল মিলিয়ে হাঁটল ইহানের সাথে। কোনরূপ বাক্য ব্যয় করার মতো সুযোগ পেল না। সুযোগ বুঝে ল্যাপটপটা জানালা দিয়ে রাখল টেবিলে। বাসে উঠে তানিয়া পুনরায় ইহানের দিকে তাকাল। পলকহীন ভাবেই তাকিয়ে থাকল। পাশাপাশি বসেছে তারা। ইহানের অভিব্যক্তি ধরতে পারল না তানিয়া। লোকটা এমন স্থির কেন? ভাবতে বসল দীর্ঘক্ষণ। বারবার তানিয়ার এইরূপ দৃষ্টি, মলিন চেহারা দেখে ইহান বিরক্ত হল। ললাটে ভাঁজ দেখা দিল তার। বিরক্তির সহিত বলে উঠল, এভাবে তাকাচ্ছ কেন? তানিয়া চুপ করে বসে রইল পাশে। বলতে পারল না মনের কথা। ইহানকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, আপনি কিভাবে এমন শান্ত আছেন ইহান? আপনার কষ্ট হচ্ছে না? বলা হলো না সে কথা। টানা 6 ঘন্টার বাস জার্নি করে গাজীপুর পৌঁছাল ইহান আর তানিয়া। ইহানদের বাড়িটা খোলামেলা। অনেকগুলো রুম এ বাড়িতে। একতলার এই বাড়িটা অনেক পুরনো বোধ হয়। রংগুলো কেমন উঠে গিয়েছে। বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে উঠছে। গা ছমছম করছে তানিয়ার। আত্মা কেঁপে উঠছে। একটা মানুষ পৃথিবী থেকে এইভাবে হারিয়ে গেল। না জানি তার আপনজনদের কি অবস্থা। তানিয়ার কান্না পাচ্ছে। কয়েক মাস আগেই ইহানের বাবার সহিত কথা বলেছিল তানিয়া। কেমন আছেন, কি করছেন, এ পর্যন্তই কথা সীমাবদ্ধ ছিল। আজ মানুষটা এভাবে চলে গেল ভাবতেই মন খারাপ হচ্ছে তার। তানিয়া আর ইহান একটি ঘরে ঢুকল। ঘরটা থেকে কান্নাকাটি আর আহাজারি করার শব্দ আসছে। ইহান ধীর পায়ে এগিয়ে গেল ঘরে। দরজার কাছে এসে দাঁড়াল। ইহানের আম্মা কান্নাকাটি করছেন লাশের পাশে বসে। ইহানের বাবার সাদা কাপড়ে মোড়ানো দেহটা ঢেকে রাখা। তানিয়া এমন অবস্থা দেখে ইহানের হাত ধরল। ইহান একবার লাশের দিকে আরেকবার আম্মার দিকে তাকিয়ে রইল। টলতে থাকল ইহানের পা। দরজার হাতল ধরে নিজেকে সামলাল। চক্ষুদয় লাল হচ্ছে ইহানের। কান্না করতে চেয়েও কান্না করতে না পারার দরুন এমন হচ্ছে। নাকের পাটা কাঁপছে থরথর করে। শ্যামলা মুখশ্রী রক্তিম রং ধারণ করেছে। ইহানের আম্মা ছেলেকে দেখতে পেলেন। উঠে আসার সময় শাড়িতে পা পেঁচিয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিলেন।
ইহানের বুকে এসে ঠাই হলো উনার। ইচ্ছে মতো কিল দিলেন ইহানের বুকে। কান্না করতে করতে মহিলার গলার স্বর ভেঙে গেছে, মুখ ভিজে একাকার। ছেলেকে জড়িয়ে ধরে তিনি বললেন, তোর আব্বার 12 মাসের শীত, প্রত্যেক দিন কম্বল নিয়ে ঘুমায়। আজ সকালে উঠে দেখি কম্বল নিচে পড়ে আছে। গায়ে দিতে গিয়ে দেখি শরীর ঠান্ডা, শ্বাস নেয় না, এত ডাকি উঠে না। ও আমাকে ছেড়ে গেল। আমি কি ভুল করেছি? হ্যাঁ, কেন ছেড়ে গেল? এখন আমি কিভাবে একা থাকব? ইহান চোখ বুজল, আঁকড়ে ধরল আম্মার পিঠ। ছেলেটা এখনো কিভাবে শান্ত আছে বুঝতে পারছে না তানিয়া। ইতিমধ্যে ইহানের আম্মার কান্নাকাটি দেখে কান্না করতে করতে সর্দি জমিয়ে ফেলেছে তানিয়া। শাড়ির আঁচল দিয়ে বারবার নাক মুখ মুছে যাচ্ছে, ফুপিয়ে উঠছে অনবরত। বিলাপ শুনে প্রচণ্ড অসহায় লাগছে তানিয়ার। কান্নারত কণ্ঠে তানিয়া বলে উঠল, আন্টি এভাবে কাঁদবেন না। আল্লাহ যেন আঙ্কেলকে পরপারে সুখী রাখে এই দোয়া করুন। এভাবে কান্নাকাটি করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন আন্টি, আপনার শরীর ভালো নয়। ইহান ধীর পায়ে এগিয়ে এলো ইলমা বেগম মানে ইহানের আম্মাকে আঁকড়ে ধরে সোফায় নিয়ে বসালো। আম্মার মাথায় হাত বুলিয়ে দিল ইহান। চোখে মুখে এখনো কাঠিন্যতা বজায় রেখেছে সে, কিছুই যেন হয়নি এমন ব্যবহার করছে। তানিয়ার বুঝো এলো না ইহান কি করে পারছে নিজেকে স্বাভাবিক রাখতে, কিভাবে পারছে কান্নাকাটি না করে থাকতে। এত ধৈর্য কেন লোকটার? সহ্য ক্ষমতা এত বেশি কেন? আজকের দিনেও লোকটা কাঁদবে না? কষ্ট পেয়েছে বোঝাবে না কাউকে? ইহান আটকে যাওয়া কণ্ঠে বলে উঠল, কেঁদো না আম্মা, আব্বা ভালো মানুষ ছিলেন, আল্লাহ তাআলা উনাকে নিয়ে গেছেন। হায়াতের মালিক তো আল্লাহ, উনি যা ভালো বুঝেছেন করেছেন, এতে আমাদের হাত নেই। তোমাকে তো বাঁচতে হবে, এভাবে কান্নাকাটি করলে অসুস্থ হয়ে পড়বে। আব্বা তোমাকে কখনোই এভাবে দেখতে চাননি। ইহানের আম্মার বিলাপ কমল না। তিনি হাত পা ছোড়াছুড়ি করে কান্নাকাটি করতে লাগলেন। আশেপাশের প্রতিবেশীরাও আহত কণ্ঠে বিলাপ করলেন। বাড়িটাতে ভয়ঙ্কর মনে হচ্ছে। আশপাশ থেকে সকলে লাশ দেখতে আসছে। দু একবার অজ্ঞান হলেন ইহানের আম্মা। ইহান নির্বাক নিশ্চুপ, ঠান্ডা মস্তিষ্কের আদলে বসে আছে। কারো সাথে কথা নেই, বিলাপ নেই। কঠিন চাহনি নিক্ষেপ করে লাশের দিকে তাকিয়ে আছে। ক্ষণে ক্ষণে চোখের পলক ফেলছে। রক্তিম নাক ডলে যাচ্ছে। সকালে লাশের কবর দেওয়ার কথা ছিল, কিন্তু ইহানের ইচ্ছেতে প্রায় গভীর রাতেই বাড়ির সাথের ছোট্ট জমিতে কবর খোঁড়া হলো। কবর দেওয়ার সময় তানিয়া একচোট কান্না করল ইহানের আম্মার সাথে। মৃত্যু শব্দটা সত্যিই ভয়ঙ্কর। একদিন সবাইকে এর স্বাদ গ্রহণ করতে হবে। লাশ দেখলে কেন জানি বেশি ভয় হয় তানিয়ার। আপন মানুষ হারানোর যন্ত্রণা জড়িয়ে ধরে। ইহানের আম্মা এখন নিশ্চুপ, চুপচাপ বসে আছেন। চোখ এখন শুষ্ক, এক প্রকার মেঝেতে গড়িয়ে পড়ে আছে। যে যার ঘরে ঢুকে গেল কবর দেওয়া শেষে। মহিলার অবস্থা রুগ্ন, এলোমেলো শরীর। পাড়ার মানুষজন নিজেদের বাড়ি ফিরে গেল। কারোই আজ রাতে ঘুম হবে না। তানিয়া খুব চেষ্টা করল ইহান আর তার আম্মাকে খাওয়ানোর জন্য। কেউই রাতে খাওয়া দাওয়া করল না। তানিয়া নিঃশব্দে ইহানের ঘরে ঢুকল। ইহান বিছানার কোণার চাদর হাত দিয়ে মুচড়ে ধরে বসে আছে। মাথা নত ছেলেটার। তানিয়া পাশে এসে বসল। কিছুক্ষণ চুপ করেই বসে রইল। মাঝে মাঝে হেঁচকি তুলে নিজের উপস্থিতির জানান দিল। ইহান এক পলক চেয়ে আবার ও মুখ নত করল। তানিয়া বন্ধুত্বের হাত বাড়াতে চাইল। ইহানের হাতের উপর আলতো করে হাত রেখে বলল,
কোনো মানুষই সারা জীবন বেঁচে থাকে না ইহান। আমাদের জীবনে অনেক ঘাত প্রতিঘাত আসে। আপনজনদের মৃত্যু আমাদের জীবনের সবচেয়ে বড় আঘাত। এই আঘাতটাকে মেনে নিতে হয়। দেখুন, শুধুমাত্র এর বিরুদ্ধেই আমরা কোনো পদক্ষেপ নিতে পারি না। চুপ থেকে পুনরায় বলল, এভাবে বসে আছেন কেন? কান্না করুন, কথা বলুন। এইভাবে চুপচাপ বসে থাকবেন না। কান্না না করার কারণে আপনার চোখ মুখ ফ্যাকাশে লাগছে, অস্থির লাগছে আপনাকে। কান্না করে নিজেকে একটু হালকা করুন। মনে খুলে কান্না করুন যতক্ষণ না হালকা লাগে। কেন ইমোশন আটকে রাখছেন ইহান? ইহান তানিয়ার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। বলল, আব্বার সাথে আমার সম্পর্ক খুব একটা ভালো ছিল না প্রথমে। আব্বা কখনোই চাননি আমি পুলিশে জয়েন করি। আমাকে ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকতে বলতেন সব সময়। কিন্তু পুলিশের পেশাটাকে আমি ভালোবাসি খুব। মানিনি উনার কথা। পুলিশে জয়েন করার পর আব্বা আমার সাথে তেমন ভাবে কথা বলতেন না। সিলেটের থানায় ট্রান্সফার হয়েছি শুনে আব্বা খুব কান্না করেছিলেন। ছেলেকে এত দূরে রাখতে তিনি চাননি। আবার জায়গা জমি বাড়ি ঘর চাকরি ছেড়ে ওখানেও যেতে চাননি। বারবার বলেও আমি আব্বাকে সিলেটে যাওয়ার জন্য রাজি করাতে পারিনি। আর আম্মাও ইচ্ছে পোষণ করেনি। শেষমেশ মনোমালিন্য হলো আমাদের মধ্যে। আমি আব্বার বিরুদ্ধে গিয়েই চলে গেলাম সিলেটে। এই তো কয়েক মাস ধরে আব্বা একটু ভালো করে কথা বলছিলেন আমার সাথে। জাফরের দুর্নীতি প্রকাশ পাওয়ায় টিভিতে আমার ছবি দেখে আব্বা খুব খুশি হয়েছিলেন। আমাকে নিয়ে গর্ব বোধ করেছিলেন। এইভাবে উনি চলে যাবেন ভাবতে পারছি না আমি। মনে হচ্ছে এই বুঝি আব্বা বাইরে থেকে আসবেন। আমাকে দেখে হাসিমুখে বলবেন, এতদিন পর এলি। আব্বাকে মনে পড়ে না তোর? এত দেরি করিস কেন আসতে? তানিয়া, তানিয়া, আমার মনে হচ্ছে আমি কোনো দুঃস্বপ্ন দেখছি। ঘুম ভাঙলেই সবটা ঠিক হয়ে যাবে। তুমি আমায় চিমটি কাটো তো। এটা কোনো দুঃস্বপ্নই হবে। আব্বা এভাবে চলে যেতে পারেন না। আমাদের সম্পর্কটা তো এখনো পুরোপুরি ভালো হয়নি। তানিয়ার ঠোঁট ভেঙে এলো। চোখে বেয়ে টপ্ত নোনা পানি গড়াল। এমন পরিস্থিতি কিভাবে সামাল দিবে সে? ইহানের মন এমন পাথর হলো কেন? লোকটা তো অসুস্থ হয়ে পড়বে। তানিয়া ইহানের শক্তপোক্ত শরীর ধরে ঝাঁকিয়ে দিল। চোখ গরম করে উচ্চস্বরে বলে উঠল, ইহান, এটা বাস্তব। আঙ্কেল আর নেই। আপনি সজাগ হন। কেঁদে নিজেকে হালকা করুন। এত শক্ত থাকতে হবে না। নিজের কষ্টটা বের করুন। ইহান শুনল খানিকক্ষণ পর। মুহূর্তেই অশ্রুসিক্ত হল ইহানের আঁখি। ঝরো ঝরো করে মুখে হাত দিয়ে কেঁদে ফেলল ইহান। হাহাকার করে উঠল ইহানের বুকে। মাটিতে লুটিয়ে পড়ল ছেলেটা। চিৎকার করে উঠল, ফুপিয়ে উঠল ততক্ষণাৎ। নিজের হাত নিজে কামড়ে ধরল ইহান। হাতে কামড়ের অজস্র দাগ বসিয়ে ফেলল নিজের। শব্দ যেন বাইরে না যায় সেজন্য হাত দিয়ে মুখ ঢাকল। নিজের চুল নিজেই টেনে ছিঁড়তে লাগল ইহান। মেঝেতে হাত দিয়ে থাপড়ে ঝংকারের শব্দ তুলল। বিড়বিড় করে অশ্রুসিক্ত নয়নে বলে উঠল, আব্বা আর নেই। আব্বা কোথাও নেই। আমার আব্বা নেই। আমি আব্বার বাধ্য ছেলে নই। আব্বা আমাকে ক্ষমা করবেন না। তানিয়া নিজেও কাঁদল। বক্ষপিঞ্জর কেঁপে উঠল। এভাবে ইহানকে কখনো কাঁদতে দেখেনি সে। এভাবে কি কখনো কাঁদতেই দেখেনি ইহানকে। গুলি খেয়ে ব্যথা পেয়েও এভাবে কষ্ট পায়নি লোকটা। এইভাবে বিলাপ করা তো অনেক দূরের কথা। দ্রুত নিজেও মাটিতে বসল তানিয়া। হাত ধরল ইহানের। ইহান আর চোখে তাকালো।
ইহানের রক্তিম চোখ দেখে ভয় পেল তানিয়া। এক ঝটকায় তানিয়াকে জড়িয়ে ধরল ইহান। আঁকড়ে নিল সন্তর্পণে, পিঠে জোর দিয়ে ধরে রাখল। তানিয়া হতবাক, ওষ্ঠাধর কেঁপে উঠছে। বাকশক্তি হারিয়েছে সে। পরিস্থিতি এতটা জটিল হবে ভাবেনি তানিয়া। বন্ধুত্বটাকে প্রাধান্য দিয়ে নিজেও আলতো হাতে জড়িয়ে ধরল ইহানকে। অদ্ভুতভাবে শক পেল। এভাবে ইহানকে কখনো দেখবে ভেবেছিল সে। বলল, আমি আপনার সাথে আছি ইহান। বন্ধু হয়ে সবসময় আপনার পাশে আছি। কাঁদবেন তো? কাঁদুন, খুব করে কান্না করুন। আজ কেউ আপনাকে আটকাবে না। প্রিয়জন হারানোর যন্ত্রণা আমি বুঝি। আপনার কষ্ট আমি উপলব্ধি করতে পারছি। ইহান ঝরোঝরো করে কাঁদল। প্রিয় মানুষকে বক্ষস্থলে পেয়ে কান্না করার আনন্দ বুঝতে পারল। বিড়বিড় করল বারবার। নিস্তব্ধ এই রজনীতে এক ঘরে দুজন মানবী একজন আরেকজনকে অনুভব করল দুভাবে। কেউ বন্ধু ভেবে আর কেউ ভালোবাসার মানুষ ভেবে। ভোর 4টা বেজে 15 অন্ধকারে নিমজ্জিত লোকালয়। ভয়ঙ্কর নিস্তব্ধ পরিবেশ। অতীতের রেশ কাটে না বোধ হয় কখনো। সর্বদা সেসব তারা করে বেড়ায়। ক্ষণে ক্ষণে যন্ত্রণা দিয়ে নিঃশেষ করে। প্রহরের কথা মস্তিষ্কে প্রহার হল প্রিয়তার। হৃদয়ের অন্তঃস্থলে ভূকম্পনের ন্যায় তীব্র কাঁপুনি অনুভব করল। প্রহরকে নিয়ে ভাবতে বসলেই এই দশা হয়। গরমে হাঁসফাঁস করছে প্রিয়তা। হাত পাখা দিয়ে ধীরে ধীরে হাওয়া দিচ্ছে প্রাণপ্রিয় ভাইকে। হাত ব্যথা করছে কিছুটা। পাখা কয়েক মিনিট ঘুরিয়ে কয়েক সেকেন্ডের জন্য হাত থামিয়ে দিচ্ছে প্রিয়তা। পুনরায় পাখা ঘুরিয়ে যাচ্ছে। কারেন্ট আসার নামগন্ধ নেই। রাত 12টার দিকে সেই যে গেল এখনো আসেনি। প্রিয়তা আরহামের দিকে তাকিয়ে রইল। ছেলেটা তাকে জড়িয়ে ধরে নিশ্চিন্তে শুয়ে আছে। মাঝে মাঝে মুখ নাড়িয়ে যাচ্ছে। প্রিয়তা হাসল একটু। সময় গড়াল। আরহাম মাথায় হাত রেখে চোখ মুখ কুঁচকে পিটপিট করে চাইল। জিজ্ঞেস করল, নড়ছ কেন? মাথায় ব্যথা আপু। যন্ত্রণা হচ্ছে। বড়দের কথা না শুনলে কি হয় দেখলে। সেদিন বারবার বলেছিলাম দোকানে যেও না। অ্যাক্সিডেন্ট করে মাথা ফাটালে। তোমার কিছু হলে আমার কি হতো? এখন তো সব কথা শুনি। উঠছ কেন? কারেন্ট আসেনি। না। বাতাস তো দিচ্ছি। লাগবে না। তুমিও ঘুমাও। তোমার ঘুম পায় না। তুমি ঘুমাও। আরহামের সজল চাহনি প্রগাঢ় ভাবে জড়িয়ে রাখে মায়। অন্ধকারেও উজ্জ্বল দেখায় আরহামের গোলাকার চোখ। শব্দের দারিদ্রতায় মিয়ে যায় প্রিয়তা। সদা কাঠোকাঠ স্পষ্ট বাচনভঙ্গি অকপটে জবাব হারিয়ে যায়। ফিসফিস করে আরহামের প্রশ্নের জবাব দেয়। একটু পরই রান্না করতে উঠতে হবে। এখন ঘুমাবো না। 8টায় তোমার ক্লাস। ঘুমাও। ক্লাসে গিয়ে নইলে ঝিমিয়ে থাকবে। রান্না করো না। আমরা বাইরে খাবো। ঘুমু ঘুমু কণ্ঠে কথাটা বলল আরহাম। হাসল প্রিয়তা। মুগ্ধ দৃষ্টি মেলে ধরল। আরহামের চুলগুলোতে হাত বুলিয়ে দিল। বনের এহেন আদরে নবজাতক শিশুদের ন্যায় উৎফুল্ল হল আরহাম। আরহামের এই প্রগাঢ় উচ্ছলতাকে বাড়িয়ে দিতে ইচ্ছে হল প্রিয়তার। চুপ করে রইল খানিকক্ষণ। আরহামের ঘন ঘন শ্বাস ফেলার শব্দ ভেসে আসল কানে। নির্জীব আখির আভরণে বাঁকা হাসল প্রিয়তা। কণ্ঠ খাদে নামিয়ে বলল, প্রহরের সাথে গতকাল আমার দেখা হয়েছে আরহাম। 1 সেকেন্ড 2 সেকেন্ড করে কয়েক সেকেন্ড পার হতেই আরহাম সজাগ হল। শুয়ে থাকা অবস্থা থেকে তড়িঘড়ি করে বসে পড়ল। এই অন্ধকারেও প্রিয়তা স্পষ্ট আরহামের অভিব্যক্তি বুঝতে পারল। আরহামের উত্তেজনা উপলব্ধি করতে পারল।
ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েশয় আরহাম জিজ্ঞেস করল, ভাইয়া এখানে? কেমন আছে ভাইয়া? আমার সাথে দেখা হলো না কেন? আমার কথা প্রহর ভাইয়া জিজ্ঞেস করেনি তোমাকে? করেছে। কি বলেছে? আরহামের কণ্ঠ গাঢ় হচ্ছে, অর্থাৎ ছেলেটার উত্তেজনা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। নিজেকে সামলাতে পারছে না আরহাম। পরিচিত প্রিয় মানুষের খবর পেয়ে আনন্দে গদগদ হয়ে আছে। প্রিয়তা সে ভাষা বুঝল, বলল, তুমি কেমন আছো জিজ্ঞেস করল। বলল, তোমার সাথে দেখা করতে চায়। আমিও তো চাই। কবে দেখা করবে? সেসব কিছু বলেনি। তুমি ভাইয়ার সাথে কথা বললে? বললাম তো। তাহলে এতদিন কেন আমায় কষ্ট দিলে? কেন যোগাযোগ করতে দিলে না ভাইয়ার সাথে? প্রিয়তা আর কথা বলল না, চুপ করে শুয়ে রইল। প্রহরের কথাগুলো ভাবতে লাগলো 4 মাস আগের কথা। আরহাম তখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। ডাক্তাররা কোনো প্রকার আশা দিতে পারছিল না। ভেঙে পড়েছিল প্রিয়তা, নিরাশ হয়েছিল, হাউমাউ করে কেঁদেছিল। রাগে দিক হারিয়েছিল প্রিয়তা। সবকিছুর জন্য প্রহরকে দায়ী মনে হয়েছিল। অমন একটা পরিস্থিতিতে প্রিয়তা বেরিয়ে এসেছিল হাসপাতাল থেকে। উদ্দেশ্য ছিল প্রহরকে শেষ করে দেওয়া, আরহামের ক্ষতি যার জন্য হয়েছিল তাকে চিরতরে শেষ করে দেওয়া। প্রহর যেই স্থানে ছিল সেখানেই ছুটে গিয়েছিল প্রিয়তা। কৌশলে প্রহরের কোমর থেকে রিভলভার বের করে এনেছিল। হাতের মুঠোয় রিভলভার চেপে প্রতিশোধ নেয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। কিন্তু গুলিটা ছোড়ার আগ মুহূর্তে জ্ঞান ফিরে প্রিয়তার। নিজের ভুল বুঝতে পারে, কত বড় পাপ করতে বসেছিল বুঝতে পেরে অনুতপ্ততা গ্রাস করে তাকে। চঞ্চলা হৃদয়ে মুহূর্তেই ছেয়ে যায় মলিনতায়। আশপাশে নজর বুলায় প্রিয়তা। ঠিক তখনই প্রহরের পেছনে একজনকে দেখতে পায় সে, ললাটে ভাঁজ পড়ে। লোকটাকে চিনে না প্রিয়তা। ইনফ্যাক্ট লোকটা কে ছিল তা এখনো জানে না সে। দেয়ালের আড়াল থেকে প্রহরকে দেখছিল লোকটা। লোকটার বয়স কম, সুদর্শন, বলিষ্ঠ গায়ের গড়ন, তীক্ষ্ণ ধারালো চোখ, কপলে ক্ষুদ্র দাগ। লোকটার হাতে বোমা জাতীয় বস্তু দেখতে পেয়েছিল প্রিয়তা। ঘাবড়ে গিয়েছিল প্রচণ্ড। প্রিয় মানুষকে হারিয়ে ফেলার ভয় তারা করেছিল। প্রহর তখন চোখ বুজে রেখেছে। প্রহর বুঝে নিয়েছিল আজ প্রিয়তার হাতেই তার মৃত্যু হবে। তাই তো চুপচাপ চোখ বন্ধ করে বিড়বিড় করছিল। লোকটা যেই না দেয়ালের আড়াল থেকে একটু বেরিয়ে এসে বোমা ছোড়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই প্রিয়তার হাতে থাকা রিভলভার নিশানা পরিবর্তন করে প্রহরের পরিবর্তে অচেনা লোকটার পায়ে গুলি করে। সাইলেন্সার লাগানো রিভলভার থেকে শক্ত গুলি ছুঁড়ে আঘাত করে লোকটাকে। মেঝেতে লুটিয়ে পড়ে লোকটা। রিভলভার থেকে উত্তপ্ত ধোঁয়া বের হয়। খানিক সময় নিয়ে চোখ খুলে প্রহর। নিজের কিছু হয়নি দেখে আশপাশে তাকিয়ে লোকটাকে ধরে ফেলে। প্রিয়তা ততক্ষণে রিভলভার রেখেই পালিয়েছে। রান্না শেষ হয়েছে মাত্র। গরমের কারণে রান্নাঘরে পা ফেলতে ইচ্ছে হয় না প্রিয়তার। অলসতা লাগে খুব। মন চায় বাহির থেকে খাবার এনে খেতে, কিন্তু টাকার অঙ্কটা পরিমাপ করলে সে ইচ্ছে গায়েব হয়ে যায়। প্রিয়তার বয়স 20। এই 20 বছরের জীবনে সে কি পেয়েছে আর কি পায়নি তার ছক কষতে গেলে ভালোবাসার অভাবটা বোধহয় সবচেয়ে বেশি পরিলক্ষিত হবে। এই বয়সটা ঘুরে বেড়ানোর, চঞ্চলা কিশোরী হৃদয়ে উড়ে বেড়ানোর, বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিয়ে সময় কাটানোর। কিন্তু সেসব মোটেও হচ্ছে না। দিনের পর দিন একই নিয়মে চলছে সে। জীবনটা একদম একঘেয়ে লাগছে। তিক্ততা, বিষাদে তেতো হয়ে গিয়েছে অন্তঃস্থল। দায়িত্বের ভারে নিজেকে বড় হচ্ছে না মনে হচ্ছে।
প্রিয়তা ঘন ঘন শ্বাস ফেলল। আরহামকে উঠিয়ে খাইয়ে দিল। শার্ট আর প্যান্ট পরিয়ে চুল আঁচড়ে দিল অতি যত্নে। আরহামের মুখে হাসি হাসি ভাব। প্রহরের খবর পেয়ে ছেলেটা অনেক কিছু পেয়ে গেছে মনে হচ্ছে। প্রিয়তা হাসল। ছোট্ট ব্যাগটাতে বই খাতা গুছিয়ে রেখে আরহামের কাঁধে চাপিয়ে দিল। দরজায় খটখট শব্দ পড়ায় প্রিয়তা টিফিনটা দ্রুত আরহামের ব্যাগে রেখে দরজা খুলল। দরজার অপ্রান্তে থাকা ব্যক্তিকে দেখে গম্ভীর হল প্রিয়তা। বলল, এত সকালে আজ? মহিলার নাম মনোয়ারা। স্বামী গত হয়েছেন বছর দুয়েক আগে। এক ছেলে আর এক মেয়ে ওনার। বড় ছেলেটা সৌদিতে থাকে, ছোট মেয়েটার বিয়ে হয়েছে। ছেলের বউ আর নাতনি নিয়ে মহিলার সংসার। প্রিয়তা যেই বাড়িতে থাকে সে বাড়ির প্রত্যেকটা দেয়াল সিমেন্ট আর ইটের হলেও উপরের ছাদটা টিনের। সম্প্রতি ভবনের বাড়িটির খানিক অংশ দু ভবন বিশিষ্ট বাড়িতে তৈরি করা হয়েছে। উপরের ঘরগুলোতে বাড়িওয়ালি তার ছেলের বউকে নিয়ে থাকে। নিচের ঘরগুলোতে ভাড়াটিয়াদের বসবাস। মাস শুরু হতে না হতেই মহিলা প্রত্যেকটা ঘরে গিয়ে ঘর ভাড়া চাইতে ভুলেন না। আজ মাসের ৭ তারিখ। ভাড়া চাইতে এসেছেন উনি। প্রিয়তার প্রশ্নে বলে উঠলেন, সকাল বেলায় একটু হাঁটতে বের হই। সবার একটু খোঁজ খবর নেই। এই আমাদের খোঁজ নিতে এসেছেন বলে তো মনে হচ্ছে না আন্টি। টাকা চাই তাই তো। তুমি এমন ব্যবহার করো কেন সবসময়? ভালো কইরা কথা কইতে পারো না? আমি তোমার ছোট নাকি? সম্মান দিয়া কথা কইতে পারো না? আপনি আমার ঘরে আসুন। আমার কেমন ব্যবহার করা উচিত আপনি বুঝে যাবেন। আসুন একটু চা খেয়ে যান। দুটো গল্প করি বসে। ভাড়াটা দিচ্ছি। আসুন। মহিলার ললাটে ভাঁজ পড়ল। রাগান্বিত হল চেহারা। তেছরা হেসে প্রিয়তার ঘরে ঢুকলেন তিনি। প্রিয়তা চেয়ার টেনে বসতে দিল মনোয়ারে খানমকে। আরহামকে বিস্কিট বের করে দিতে বলল। অতঃপর হাসিমুখে বলল, ভাড়াটা এখনই নিবেন? এখন দিলে তো ভালোই হয়। আমাগো আমার খুব সমস্যা হইতাছে। পোলায় টাকা পাঠায় না। টাকাটা যে দিব, ঘরের অবস্থা দেখেছেন। বৃষ্টি পড়লে ঘর ভেসে যায়। তোষক থেকে ভেজা ভোটকা গন্ধ বের হয়। যেখানে যেখানে টিনে ফুটো সেখানে হাঁড়ি পাতিল রেখে দিতে হয়। সারা রাত আমরা ভাই বোন এক কোনায় গুটিসুটি হয়ে শুয়ে থাকি। আমি ভাড়া দিব না তা নয়, অবশ্যই ভাড়া দিব, কিন্তু আমি ৮০০ টাকা কম দিব। পুরোটা দিব না। কি কও? আমি তো কইছি আমার পোলা আসলে টিন বদলাই দিব। ততদিন আমি ভাড়াটাও কম দিব। এইভাবে কি থাকা যায়? মাসের ভাড়া আমি মাসেই দিই। সবার মতো বাকি রাখি না। এত কষ্ট করে থাকবো কেন? ভাড়া আমি কমই রাখি। এর চেয়েও কম দিব। ঘর ভাড়া আগামীকাল পেয়ে যাবেন। এবার আপনি আসুন আন্টি, আমি আরহামকে স্কুলে দিতে যাব। মহিলা চোখ পাকিয়ে অহংকারী দাম্ভিক ভঙ্গিতে জুতোর খটখট শব্দ করে চলে গেলেন। প্রিয়তা হাসল খানিক। মনোয়ারা খানমের স্বভাব ভালো নয়। একজনের কথা আরেকজনের কানে লাগায়। তিলকে মুহূর্তেই তাল বানিয়ে ফেলে। কোন বাড়ির ছেলে মেয়ে কি করলো এসব নিয়ে গবেষণা করেন। যত রকম কুটকোচালি করা যায় সবেতেই তিনি আছেন। প্রিয়তার সামনে প্রিয়তার গুণগান গেয়ে বেড়ান, অথচ অন্যদের কাছে প্রিয়তাকে নিয়ে নিন্দে করেন। সবই প্রিয়তার কানে আসে, কিচ্ছু বলে না সে। চুপ থাকে। নাগালে পেলে কথা শুনিয়ে দিতে ইচ্ছে হলেও নিজেকে সামলে নেয়। নিজের বদনাম শুনে প্রিয়তা রাগ করে না। তাকে নিয়ে অন্যরা ভাবছে এটা ভাবতেই ভালো লাগে। প্রিয়তা নিজেও তৈরি হয়ে আরহামকে নিয়ে বের হলো। আরহামকে স্কুলে রেখে টিউশনিতে যাবে সে।
প্রিয়তার কপালে আজ ছোট্ট কালো টিপ, কালো রঙের কামিজের সাথে ম্যাচিং সালোয়ার আর ওড়না, কানে ক্ষুদ্র দুল, নাকে থাকা নোজ পিন রোদে জ্বলজ্বল করছে। নিজের সৌন্দর্যে আজকাল গর্ববোধ করে প্রিয়তা। সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানায়। গুণী মানুষজন ঠিকই বলেন, পৃথিবী থেকে একজন হারিয়ে গেলে সেই মৃত লোকটির জন্য মানুষ একদিন কাঁদে, দুদিন কাঁদে, অতঃপর 3 দিনের দিন মৃত ব্যক্তির আপনজন নিজেদের শক্ত করে ফেলেন। জীবনের পথে ধীরে ধীরে চলতে আরম্ভ করেন। কান্নাকাটি বন্ধ করে নৈমিত্তিক কাজকর্মে মনোনিবেশ করেন। সামলে নেয় নিজেদের। ইহানের আব্বার মৃত্যুর 2 দিন পেরিয়ে গিয়েছে খুব নিখুঁতভাবে। ইহানদের বাড়িটির নাম সবাই দিয়েছে মরা বাড়ি, মৃত মহল। লোকে এসে এসে দেখে যাচ্ছে ইলমা বেগমকে, হা হুতাশ করে যাচ্ছে। ইহান নিজেকে গুছিয়ে নিচ্ছে। ইহানের সিলেটে ফেরার সময় হয়েছে। এখানে তার আর থাকা সম্ভব নয়। তানিয়াও এ 2 দিন থানায় যায়নি। ইহানের সাথে গাজীপুরেই থেকেছে। ইহানের আম্মার দেখভাল করেছে তানিয়া। রান্নাবান্না করে খাইয়েছে সবাইকে। ইলমা বেগমের কাছাকাছি থেকেছে সবটা সময়। ইহান তার আম্মাকে ছেড়ে সিলেটে যাবে না। ইলমা বেগমকে সে নিজের সাথেই নিয়ে যাবে বলে ঠিক করেছে। কিন্তু ইলমা বেগম এতে নারাজ। কোনোমতেই ঘর বাড়ি আর স্বামীর শেষ আশ্রয়টুকু ছেড়ে যাবেন না তিনি। এই নিয়ে নানারকম কথাবার্তা চলছে। আলাপ আলোচনা বিভ্রান্তি হচ্ছে। মা ছেলের এই দ্বন্দ্বের মাঝে না চেয়েও ঢুকে পড়ল তানিয়া। বলল, ইহান স্যার তো ওখানে একা থাকে আন্টি, আপনি গেলে উনার ভালো লাগবে। আর আপনারও তো হাওয়া পরিবর্তন করা দরকার। সিলেট থেকে ঘুরে আসুন। মাসে না হয় 2 বার এখানে এসে আঙ্কেলের কবর দেখে যাবেন। ইলমা বেগমের করুণ মুখ। আঁচল দ্বারা মুখ ঢাকলেন তিনি। নিঃশব্দে অশ্রু বিসর্জন দিলেন। বললেন, ও এখানে শুয়ে থাকবে, আমি এত দূরে যাই কিভাবে? তানিয়া এগিয়ে এলো। ইলমা বেগমের কাঁধে হাত রাখল। তানিয়ার খারাপ লাগছে। প্রিয়জন হারানোর যন্ত্রণা সে বোঝে। মৃত বাড়িতে থাকতে চাওয়ার মন মানসিকতা কেমন হয় সেসব সে জানে। ক্লান্ত চোখে তানিয়া বলল, মৃত মানুষ কখনো ফিরে আসে না আন্টি। মৃত মানুষের সাথে সুখ দুঃখের আলাপ করা যায় না, কষ্ট ভাগাভাগি করা যায় না। আবার মৃত মানুষের পাশে পাশে থেকে তার মুহূর্তগুলোকেও আনন্দদায়ক করা যায় না। কিন্তু জীবিত ব্যক্তিদের সাথে থাকা যায়, দুঃখ কষ্ট ভাগ করা যায়, খেয়াল রাখা যায়। আপনার উচিত যে বেঁচে আছে তাকে সময় দেওয়া, তার খেয়াল রাখা, কিছু স্মরণীয় মুহূর্ত বন্দি করে রাখা। ইহানে স্যারের সাথে আপনার থাকা উচিত। ওখানে গিয়ে আমি কিভাবে থাকি বলো? প্রথম কষ্ট হবে, কিন্তু আমরা তো মানুষ আন্টি, মানিয়ে নেওয়াই আমাদের ধর্ম। ছেলের সাথে থাকলে কষ্ট আপনার কমে হবে। ইহান স্যার নিজে বাড়ির কাজ করেন, বাইরের কাজ করেন, সবটা সামলাতে হিমশিম খান। আপনি উনার সাথে থাকলে উনি দিন শেষে বাড়ি ফিরে শান্তিতে ঘরে বসতে পারবেন। আপনার পাশে বসে সারাদিনে ঘটে যাওয়া ঘটনা ভাগাভাগি করতে পারবেন। এর চেয়ে সুখের মুহূর্ত আর কি হতে পারে বলুন? ইলমা বেগম তাকিয়ে রইলেন তানিয়ার দিকে। তানিয়ার মাথায় হাত রাখলেন। সবটা শুনে রয়েশয় চেয়ার থেকে উঠলেন। নিজের ঘরে গিয়ে লাগেজ বের করলেন। আস্তে আস্তে আলমারির দিকে এগিয়ে এসে স্বামীর আর নিজের জামা কাপড় ঠাসাঠাসি করে ভরলেন ব্যাগে। স্বামীর ছবি বুকে আঁকড়ে ধরে বসে রইলেন খানিকক্ষণ। আশপাশে চোখ বুলালেন সময় নিয়ে। ঘরের বাইরে বুকে 2 হাত গুজে সবটাই দেখল ইহান। কোথাও একটা শূন্যতা অনুভব করছিল সে। আজ বোধহয় শূন্যতা হারাবে। আম্মাজানকে নিয়ে একসাথে থাকবে ভেবেই আনন্দ হচ্ছে ইহানের।
এই দুটো দিন কেমন অদ্ভুত লেগেছে। আনন্দ নেই, কাজের প্রতি দায়বোধ নেই, কোথাও ফেরার তাড়া নেই। আপন জন হারানোর নিষ্ঠুর ব্যথাই শুধু বক্ষস্থলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হাহাকারে ভঙ্গ হচ্ছে হৃৎপিণ্ড। তানিয়া ইহানের পাশে এসে দাঁড়িয়েছে। বুঝতে চাইছে ইহানের অভিব্যক্তি। ইহান তানিয়ার দিকে চেয়ে রইল। তানিয়ার চোখে ইহানের আম্মার জন্য গভীর ভালোবাসা দেখতে পেল সে। বরাবরই ইহান ইন্ট্রোভার্ট স্বভাবের। খুব ছোটবেলা থেকেই সে চুপচাপ থাকতে পছন্দ করে। 10 কথা বললে এক কথার উত্তর দেওয়ার মতো মানুষ ইহান। পড়াশোনাতে সবসময় এগিয়ে থাকত ইহান। কলেজ আর ভার্সিটি লাইফে হাতে গোনা কয়েকজন বন্ধুবান্ধব ছিল। সময়ের রেশ ধরে এখন কারোই সাথেই তেমন পরিচয় নেই। এক একজন এক এক দিকে হারিয়েছে। কারো সাথে অতিরিক্ত কথাও হয় না ইহানের। প্রয়োজনের খাতিরে যেটুকু দরকার সেটুকু বলতে পারলেই বেঁচে যায়। অস্বাভাবিক রকমের রাগের কারণে অনেকেই আড়ালে ইহানের নামে বদনাম রটায়। আবার অনেকে ইহানকে প্রচণ্ড বুঝদার, নির্ঝঞ্ঝাট মানুষ বলেই জানে। ইহানের ভার্সিটির সব বন্ধুবান্ধব বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরছে। এদিকে ইহানের এসব নিয়ে ভাবনাই নেই। সব ভাবনাতে কেউ এখন জল ঢেলে দিয়েছে বোধহয়। তানিয়ার দিকে তাকিয়ে কৃতজ্ঞতাসূচক মুচকি হাসল ইহান। আর বলল, তোমাকে ধন্যবাদ তানিয়া। তানিয়ার আখি অশ্রুতে টইটম্বুর। মোহনীয় ফর্সা মুখের আদল। হাসলে তানিয়ার চোখও হেসে উঠে। মুক্তোর ন্যায় দাঁতগুলো ঝিলিক দিয়ে উঠে। তানিয়া মৃদু হাসে বলল, আপনি তো খুব একটা কথা বলার ঝামেলা নিতে চান না, তাই আপনার হয়ে কথা বলার দায়িত্ব আমাকেই নিতে হচ্ছে। সবাইকে আপনার হয়ে সামলাতে হচ্ছে। কিন্তু এসব তো আপনার করার কথাই ইহান। আর কবে মন খুলে কথা বলতে শিখবেন? কবে নিজের অনুভূতি প্রকাশ করতে শিখবেন? ইহানের কণ্ঠ জোরালো। শ্যামলা গরনের অবয়বে মাধুর্যতা, গম্ভীরতা বিদ্যমান ছেলেটার শিরায় শিরায়। অন্তরে অগ্নিশিখা জ্বললেও বাহিরের আবরণ গোছালো। নাকের পাটা ফুলিয়ে সে বলে উঠল, আমি এমনই। আমার মনে হয় যে বোঝার সে এমনিতেই বুঝবে। আমার কাজে, আমার আচরণেই বুঝবে। আমাকে মুখ ফুটে বলতে হবে কেন আমি তাকে আমার কাছে কাছে চাই। কেন বলতে হবে তার প্রতি আমার অনুভূতিটা ভালোবাসার, বিশ্বাসের, মর্যাদার। বলতে হয় ইহান। সবাই সব কথা বুঝে না। তাদেরকে বুঝিয়ে বলতে হয়। দেখুন কোনোদিন এমন না হয় আপনার এই অতিরিক্ত ইন্ট্রোভার্ট হওয়ার কারণে আপনার প্রিয় মানুষজন আপনার থেকে হারিয়ে যায়, দূরে সরে যায়। আপনি একাকিত্বে ভুগেন। ইহান শুনল। ঘরে ফিরে শার্ট বদলে নিল। ফোনে থানার লোকদের সাথে কিছু জরুরি কথা বলে নিল। অতঃপর তানিয়াকে ফেরার জন্য তাড়া দিল। কিছুক্ষণ নিশ্চুপ থেকে ইহান ফোন বের করল। প্রহরের নম্বর ডায়াল করল। ওপাশ থেকে ফোন তুলল প্রহর। ইহান কিছুটা ঘাবড়াল। কপাল চুলকে বলল, কি করছিস? বসে আছি। তুই? কিছু করছি না। এখন ফ্রি আছিস? হ্যাঁ বল না। কেমন চলছে দিনকাল? আমি আর তানিয়া গাজীপুরে এসেছি। প্রহর অবাক হয়। বসা থেকে বোধহয় উঠে দাঁড়ায়। বলে, পরিবারের কাছে এসেছিস? এখানে আয়। বেশি দূর না তো, দেখা করে যা। সময় নেয় ইহান। গাঢ় শ্বাস ফেলে বলে, আব্বা 2 দিন হলো মারা গিয়েছে। আব্বাকে কবর দিয়ে আম্মাকে নিয়ে সিলেটে ফিরছি প্রহর। পরিস্থিতি স্বাভাবিক থাকলে তোর সাথে দেখা করতাম। মূর্তির ন্যায় জমে যায় প্রহর। শোকাহত হলো খুব। খারাপ লাগলো ভীষণ। ইহান ভালো ছেলে। কষ্ট সবসময় চেপে রাখতে ভালোবাসে। ছেলেটাকে দেখে বোঝা যাবে না এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে তার জীবনে।
প্রহর কি বলবে বুঝতে পারে না বলে আমাকে একবার ও জানানোর প্রয়োজন বোধ করলি না? এতটাই পর হয়ে গিয়েছি আমি। আঙ্কেলকে শেষবারের মতো দেখতেও দিলি না আমাকে। বললে কি হতো? হ্যাঁ, হাসফাস করে ইহান। সামনাসামনি থাকলে প্রহর হয়তো ইহানের অভিব্যক্তি দেখে তার মনের কথা বুঝতে পারত। এখন কিভাবে ছেলেটাকে বোঝাবে পরিস্থিতি ভেবে পায় না ইহান। দমে যায়। তানিয়ার নিকট চলে আসে হন্তদন্ত হয়ে। তানিয়া তখন ইলমা বেগমের শাড়ি ভাঁজ করতে ব্যস্ত। ইহানকে এভাবে ঘরে প্রবেশ করতে দেখে ভ্রুকুচকে ফেলে তানিয়া। কিছু বোঝার আগেই ইহান ফোনটা তানিয়ার কানে মেলে ধরে। স্ক্রিনে থাকা নাম দেখে কথা বলতে আরম্ভ করে তানিয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুমুস সালাম। এসব কি শুনছি আমি তানিয়া? আঙ্কেল মারা গেছে, তোমরা একবারও আমাকে জানাওনি। ইহান না হয় জানাতে ভুলে গিয়েছিল, পরিস্থিতি অন্যরকম ছিল বলে বলার সুযোগ পায়নি। তুমি কেন জানালে না? তানিয়া এইবার বুঝল আসল বিষয়। বলল, কাকে রেখে কাকে সামলাবো সেটাই বুঝতে পারিনি স্যার। আপনি চিন্তা করবেন, কষ্ট পাবেন, ছুটে আসবেন ভেবে আপনাকে বলিনি। আজই জানাতাম আমি। আঙ্কেল মারা গিয়েছেন সকালে, আমরা পৌঁছেছি রাতে। মৃত মানুষের শরীর দেখার মতো ভয়ঙ্কর অনুভূতি আপনি অনেক পেয়েছেন স্যার। আমরাও চাইনি পরিচিত মানুষের এমন অচেতন রূপ আপনি দেখুন। আমাকে ক্ষমা করবেন স্যার, আপনাকে জানিয়ে কষ্ট দিতে চাইনি। আমরা এই দিকটা সামলে নিয়েছি। দুদিন থানায় যাইনি, তাই আজ ফিরতেই হবে, নইলে আপনার ওখানে যেতাম। বেশ, যাও তবে। আঙ্কেলের জন্য আমার দোয়া রইল। আর ইহানকে সামলে রেখো। কি থেকে কি করবে ঠিক নেই। আমি আছি স্যার। ইহানের দিকে তাকিয়ে কথাটুকু বলে ফোন কেটে দিল তানিয়া। ফোনটা ছো মেরে কেড়ে নিয়ে ঘর ছাড়ল ইহান। সন্ধ্যা হয়েছে। আকাশে উজ্জ্বল তারাগুলো জ্বলজ্বল করছে। গাছের পাতা দুলে উঠছে বারংবার। প্রিয়তাদের বাড়ির পাশেই বিশালাকা কয়েকটি মাঠ। মাঠের সাথেই একটি স্কুল। স্কুলের শিক্ষার্থীরা বিকেল হলেই খেলতে আসে মাঠে। হই হুল্লোড়ে কান ধাঁধিয়ে যায়। ক্রিকেট, ফুটবল, দৌড়াদৌড়ি চলতেই থাকে মাঠটিতে। এ বাড়ি ওই বাড়ির বয়স্ক মানুষজনেরা বিকেল হলে মাঠে এসে বসে গালগল্প করেন। সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেলে পার্টি মাদুর বিছিয়ে অনেকেই শুয়ে থাকেন মাঠে। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যায় মাঠের আশপাশ। পেয়ারা গাছে কিছু ছেলেপিলে উঠে বসে থাকে। আরহামকে নিয়ে মাঝে সাঝেই মাঠে চলে যায় প্রিয়তা। প্রকৃতির মৃদু হাওয়া গায়ে লাগায়। মুহূর্তটা উপভোগ করে দু ভাই বোন। অতীতের গল্পগুলো পুনরায় বলে চলে। আরহাম পিটপিট করে তাকায় বোনের পানে। আম্মুর জন্য আরহামের বুক পুড়ে। আব্বুর সুশীতল বুকে মুখ গুজে বসে থাকতে ইচ্ছে হয়। নিজেদের বাড়িতে ফিরে যেতে ইচ্ছে হয় আরহামের। বুঝতে পারে সেই বাড়ি আর তাদের বাড়ি নেই। সে বাড়িতে অন্যদের বসবাস। বিন্দুমাত্র ভালোবাসার ছিটেফোঁটা ও বাড়িতে নেই। পাউরুটি মুখে তুলে নিল আরহাম। পাউরুটির প্যাকেটে থাকা জেলি ছোট্ট আঙ্গুলের মাথায় নিয়ে রুটিতে মাখিয়ে আয়েশি ভঙ্গিতে কামড় দিল সে। ঠোঁটের কোণে লেগে থাকা জেলিটুকু জিভ দ্বারা চেটে নিয়ে বোনের পানে তাকালো। প্রিয়তা খাতা দেখতে ব্যস্ত তখন। স্টুডেন্টদের খাতা দেখতে দেখতে আর চোখে দেখছে ভাইকে। প্রিয়তা যে দোকানে কাজ করে সেই দোকানের নাম বিউটি শপ। দোকানের মালিকের কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আজকে পুরো দোকানটাই সন্ধ্যের মধ্যে বন্ধ করে দিয়েছে। আগামীকাল একই সময়ে দোকান চলবে বলে নোটিশ দিয়েছেন মালিক কর্তৃপক্ষ। প্রিয়তার খুশি যেন আর ধরে না। রোজ রাত করে বাড়ি ফিরতে ভালো লাগে না। আরহামকেও সময় দেওয়া হয় না।
আজ সময় পেয়ে বাচ্চাদের পরীক্ষা নিয়েছে, সেই খাতায় সময় নিয়ে দেখতে বসেছে। আরহাম খেয়ে হাত ধুয়ে প্রিয়তার গা ঘেঁষে বসে বলল, গলির মাঠে না মেলা বসেছে জানো। প্রিয়তার ললাটে ভাঁজ পড়ল, চোখে বাকিয়ে ভাইয়ের দিকে তাকালো। পুনরায় খাতা দেখায় মন দিয়ে বলল, জানি না। কখন বসেছে? সকালে। আসার পথে দেখনি? অন্য রাস্তা দিয়ে এসেছি, দেখিনি। যাবে না? কয়দিন থাকবে? শুধু আজই থাকবে, আর বসবে না? যেতে হবে না, গেলেই খুব খরচ। চলো না আপু যাই, আমি শুধু ঘুরে ঘুরে দেখব, কিচ্ছু চাইব না। প্রিয়তা নিষ্পলক চোখে আরহামকে পর্যবেক্ষণ করল, প্রত্যুত্তরে কিছু না বলে খাতা দেখায় ব্যস্ত হল। আরহাম আরো ঘেঁষে বসল, প্রিয়তার সান্নিধ্যে এসে মলিন মুখে বসে রইল। ফোনের রিংটোন বাজল। প্রিয়তা ফোনের দিকে আর চোখে তাকালো। নম্বরটা ভীষণ চেনা প্রিয়তার। সিমের মালিকের মুখটা ভেসে উঠল চোখের পাতায়। প্রিয়তা ফোন ধরে বলে উঠল, আসসালামু আলাইকুম। ওপাশের ব্যক্তিটি সালামের উত্তর নিল বোধহয়। পরক্ষণে কিছু একটা বলে উঠল, সেসব স্পষ্ট শুনতে পেল না আরহাম। শুধু চেয়ে রইল প্রিয়তার দিকে। আরো দু কথা বলে ফোন রাখল প্রিয়তা। অতঃপর হাসল আরহামের দিকে তাকিয়ে। খাতা কলম সরিয়ে আরহামকে কোলে নিল সন্তর্পণে, আগলে নিল বক্ষ পিঞ্জরে। আরহামের গায়ে আলাদা এক ঘ্রাণ মিশে আছে, সেই ঘ্রাণ প্রিয়তার নাসিকারন্ধ্রে প্রবেশ করল। মৃদু হেসে আরহামের মুখটা চেপে ধরল খুবই আলতো ভাবে। চোখের পাতায় সশব্দে চুমু খেয়ে বলল, মেইন গেটে কেউ একজন এসেছে, দেখে এসো তো, দেখো তো চিনতে পারো কিনা। কে এসেছে আপু? আরহামের কৌতূহলী চোখে উজ্জ্বলতা, গোলাকার দুটি চোখে উপচে পড়া বিস্ময়। গত 4 মাসে কেউ প্রিয়তাদের বাড়ি আসেনি। এত রাতে দেখা করতে আসার মতো তেমন কেউই নেই তাদের। সন্ধে হলে আরহামকে একা একা কোথাও যেতে দেয় না প্রিয়তা। আজ নিজে থেকে বাইরে যেতে বলছে। বিষয়টা অদ্ভুত ঠেকল আরহামের নিকট। চোখ ছোট ছোট করে ফেলল সে। প্রিয়তা ছেলেটার নাক টেনে বলল, দেখেই আসো না, হয়তো বাইরে কোনো সারপ্রাইজ আছে। যাও যাও। খেতে বসেছে আরিফ, পাশেই দাঁড়িয়ে আছে দীপা। মুখে তার এক চিলতে হাসি। স্লিভলেস ব্লাউজের সাথে মিষ্টি রঙের ফিনফিনে জর্জেট শাড়িতে দীপাকে আবেদনময়ী লাগছে। ভারী মেকআপে রাঙিয়ে রেখেছে নিজেকে। গরুর মাংসের কালা ভুনা রেঁধেছে সে। মাংসের কয়েক টুকরো তুলে দিল স্বামীর প্লেটে। হাসি মুখে বলল, খেয়ে দেখো তো কেমন হয়েছে রান্নাটা। আরিফ হেসে ভাতের সাথে তরকারিটুকু নেড়ে মুখে নিল। বলল, বাহ, ভালো হয়েছে তো। এত ভালো রান্না কিভাবে করলে? তুমি তো রাঁধতে পারো না। মন দিয়ে করেছি। ভালো হবে না। খাও খাও। আবার ও ভাত নেড়ে খাবার মুখে তুলতে তুলতে আরিফ বলল, প্রিয়তা গরুর কালা ভুনা খেতে খুব ভালোবাসত। প্রীতি রান্না করলে মেয়েটা ঝাঁপিয়ে পড়ত। পুরো এক বাটি রেখে দিতে হতো প্রিয়তার জন্য। চেটেপুটে খেত একদম। প্রায় এই ডিশ রান্না হতো বাড়িতে। সে কি আয়োজন আর আনন্দ! সলজ্জ চোখে কথাটুকু বলে থমকে গেল আরিফ। ভাতের অংশ আটকে গেল গলায়। প্রিয়তার আর আরহামের কথা মনে পড়ল কেন? প্রিয়তা কেমন আছে এখন? খেতে পাচ্ছে এমন খাবার? হুট করে প্রিয়তার নামটা কেমন বেরিয়ে এলো মুখ থেকে। হয়তো চাইনি কথাটা বের হোক, তবুও বেরিয়েই এলো। মন খারাপ হলো। দীপা রেগে গেল প্রিয়তার নাম শুনে। এই নামটা সহ্য হয় না তার। চেঁচিয়ে বলে উঠল, ওদের নাম মুখে আনতে না করেছি না।
মুখ থেকে বেরিয়ে যায়, তাই না? খাও সব, ছেলে মেয়েকে দিয়ে খাওয়াও, যত্ত সব ন্যাকামি। কথাটুকু বলে হনহন করে ঘরে গিয়ে ঘরের দরজা শব্দ করে আটকে দিল দীপা। আরিফ তাকিয়ে রইল তরকারির দিকে, চোখ ছলছল করে উঠল। সন্ধ্যার মাঝামাঝি, কুচকুচে অন্ধকার আশপাশে, বাড়ির ভেতর থাকা সব বাল্ব নেভানো। আরহামের চোখে মুখে বিস্ময়। সে স্বপ্ন দেখছে মনে হচ্ছে। ছোট্ট হাত দ্বারা চোখ ডলে আবারও সামনে তাকালো সে। গোলাকার চোখ উজ্জ্বল হলো মুহূর্তেই। ঝাঁপিয়ে পড়ল সামনে থাকা মানুষটার বক্ষস্থলে, আঁকড়ে ধরল মানুষটার শার্টের অংশ। পেশিবহুল বুকের আচ্ছাদনে মিয়ে রইল। অভিমানে নত হল আরহামের মুখশ্রী। বলে উঠল, তুমি এতদিন আসোনি কেন? আমি তোমাকে মিস করেছি। প্রহরের মুখে স্লান হাসি। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল আরহামের মোলায়েম শরীরটাকে। চোখ চিকচিক করে উঠল প্রহরের। এতদিন পর বাচ্চাটাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হল। বক্ষস্থলের উন্মাদনা টের পেল। চোখ পড়ল সদর দরজার দিকে। প্রিয়তার অস্তিত্ব টের পেল না সেথায়। আরহামের ললাটে গাঢ়ভাবে চুম্বন করল সে। গালে গাল ঘষে বলে উঠল, তুমিও তো আমার খোঁজ নাওনি। আমি তো তবুও এলাম। তোমার ফোন নম্বর আপুর ফোনে নেই। কিভাবে ফোন দিব বলো? আপুকে বারবার বলেছি তোমার সাথে কথা বলতে চাই, শোনেইনি। আপু এখন সারাদিন আমায় বকে জানো। সবসময় রেগে থাকে। তোমার আপু বড্ড পাষাণ, নির্দয়া। প্রেমের উত্তাপে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করার পরিকল্পনা করেছে সে। আমাকে রক্তাক্ত, জখম, ছন্নছাড়া করার প্রক্রিয়া চালাচ্ছে। আরহাম পিটপিট করে তাকিয়ে রইল। প্রহরের গায়ে শুভ্র শার্ট আর কালো প্যান্ট, গলায় ঝুলিয়ে রেখেছে কালো টাই। চুলগুলো এলোমেলো, জোড়া হৃদয়ে যেন আট করা। স্নিগ্ধ হাসি প্রহরের মুখে, সতেজ লাগছে খুব। আরহাম বলে উঠল, তুমি আমায় মিস করেছ? খুব করেছি। প্রিয়তা বেরিয়ে এসেছে সদর দরজার সামনে। আরহামকে প্রহরের কোলে দেখে হাসল সে। এগিয়ে এলো প্রহরের অতি নিকটে। প্রিয়তার গায়ে হলদে রঙের জামা, বড় ওড়না দ্বারা শরীরের অর্ধেকাংশ ঢেকে রাখা। চুলগুলো আলতো করে খোপা করে রেখেছে। অন্ধকারে আচ্ছন্ন এই এলাকাটিতে রং না থাকলেও প্রিয়তার ওষ্ঠাদয়ে লেগে থাকা গোলাপি রঙের লিপ বাম চিকচিক করছে। প্রহর দৃষ্টি মেলল অসাবধানতায়। প্রহরের এমন সম্মোহনী দৃষ্টি নজর এড়াল না প্রিয়তার। সেসব এড়িয়ে প্রশ্ন করল, এখানে হঠাৎ কি করতে এসেছেন ইন্সপেক্টর? আরহামকে কোলে রেখেই প্রিয়তার উদ্দেশ্যে বাঁকা হেসে প্রহর বলে উঠল, এখানে আসার প্রথম রিজন আপনারা। আপনাদের দেখতে এসেছি। অ্যান্ড সেকেন্ড রিজন হলো মেলায় আসা। সামনে যে মেলা বসেছে সেই মেলার আয়োজনের সকল দায়-দায়িত্ব রয়েছে শফিক শাহের কাছে। ওনার জমিতেই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। এলাকার গণ্যমান্য ব্যক্তি উনি। মেলায় যেন কোনো গোলমাল, হানাহানি, চুরি ডাকাতি কিংবা গ্যাঞ্জাম না হয়, এজন্যে আমাদের ফোর্সকে টহল দিতে বলেছেন তিনি। আমি টিমকে সব কিছু বুঝিয়ে দিয়ে যাচ্ছি। আপনি বললে আমরাই চলে যেতাম থানায়। এই সন্ধ্যায় এখানে এসেছেন কেন তাহলে? বাড়িওয়ালি জানলে ভীষণ রাগারাগি করবেন, তিলকে তাল করে ফেলবেন তিনি। কত শত কুৎসিত বাক্য ছুড়বেন আমার অগোচরে জানেন আপনি? সেসব আমি দেখে নিব। আমি আপনাকে নিতে এসেছি প্রিয়। কোথায় নিয়ে যাবেন? মেলায়। চলবে।